যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রিয় জফি ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বাইজিদ বুস্তামি, জেলা সিরাজগঞ্জ সদর, গ্রাম দত্তবাড়ি, পেশায় একজন ছাত্র। আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভয়ঙ্কর স্টোরি নিয়ে। আমি গত এপিসোডে বলেছিলাম এটা পিশাচিনীর ঘটনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব, আর তাই সে পিশাচিনীর ঘটনা লিখতে বসে গেলাম। প্রিয় জফি ভাই এবং শ্রোতা বন্ধুরা, যে গ্রামে এই ঘটনাটি ঘটেছে সেই গ্রামের নাম আমি উল্লেখ করতে চাচ্ছি না, কারণ এখন সেই গ্রামে মাঝে মাঝে কিছু ভয়াবহ ঘটনা ঘটে। এক কথায় বলা চলে সেই গ্রামে ঘটনা এখনো নাকি প্রচলিত আছে। তো যাই হোক, মূল ঘটনায় ফেরা যাক। ভৌতিক কথায় আমার দুটি ঘটনা প্রচার হয়। আমার এলাকার সব পোলাপান সহ আমার সব বন্ধুরা অনেক খুশি হয়েছে। আমি নিজের সবাইকে আমার ঘটনা শুনিয়েছি। সবাই আপনার ফ্যান হয়ে গেছে প্রিয় জফি ভাই, আর তাই আমি আমার বন্ধুদের বললাম, বন্ধুরা তোমাদের কাছে থেকে ঘটনা চাই, আমি চাই তোমাদের ঘটনা সারা বিশ্ব শুনুক, জানুক। তখন আমার একদম কাছের 3 বন্ধুর মাঝে 2টা বন্ধু আমাকে 2টা ঘটনা বলল। একজন হলো একটা মাদ্রাসার শিক্ষক, আর একজন হলো মাদ্রাসার ছাত্র। 7 মাথার পিশাচিনীর ঘটনাটি আমার কাছে সবচাইতে বেশি ভয়ঙ্কর লেগেছে, আর তাই এই ঘটনাটির নাম আমি গত এপিসোডে জানিয়ে দিয়েছিলাম। এরপর ঘটনাটি হবে একটি গ্রামের ভয়ঙ্কর কবরস্থানের ঘটনা। তো যাই হোক, এখন আর কথা না বলে ঘটনায় যাই। মূল কথায় ফিরছি। আজকের এই ঘটনাটি আমি আমার যে বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছি। আমার সে বন্ধুর নাম হলো মাসুদ রানা। ঘটনাটি যখন ঘটেছে তখন মাসুদের সাথে আমার তেমন কোনো ঘনিষ্ঠতা ছিল না, মাঝে মাঝে দেখা হলে একটু একটু কথা হতো, এই আর কি। তো যাই হোক, ঘটনা ঘটেছে মূলত মাসুদ এবং তার 5 বন্ধুর সাথে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, চলে যাই ঘটনায়। আশা করছি আগের 2টি ঘটনার মতো এই ঘটনাটিও আপনাদের কাছে ভীষণ অন্যরকম লাগবে। এই ঘটনাটা মাসুদ আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই তুলে ধরছি। শুরু করছি মাসুদ রানার ঘটনা। ঘটনাটি প্রায় 8 থেকে 9 বছর আগে ঘটে যাওয়া ঘটনা। তখন আমার বয়স ছিল 17 কিংবা 18 বছর। আমি আমাদের পার্শ্ববর্তী গ্রামের এক মাদ্রাসায় পড়তাম। আমাদের গ্রামে আরো 5টা ছেলেও সেই মাদ্রাসায় পড়তো। তো এইভাবে চলছিল আমাদের দিনকাল। তো এক সময় চলে আসলো শবে বরাত, আর সেই শবে বরাত দিনেই আমাদের পরীক্ষা চলছিল। আর তাছাড়া প্রতিবার শবে বরাতের পরের দিনে আমাদের মাদ্রাসার ছুটি হয়। তো প্রতিবারের মতো সেবারও শবে বরাতের পরের দিন আমাদের ছুটি হয়ে যায়, তবে সন্ধ্যার পর। তখন আমি আমাদের গ্রামের সেই 5 বন্ধুকে বললাম, শোন রে, আজকে তো মাদ্রাসা ছুটি হলো, তো চল আজকে একটু সবাই মিলে দুষ্টুমি করি। প্রিয় জফি ভাই, মাসুদ বাদে 5 জনের প্যারানর্মাল সমস্যা একটু বেশি থাকায় মাসুদ আমাকে ওদের নাম বলেনি। আমি খুবই দুঃখিত। তো যাই হোক, ঘটনায় ফিরে যাই। তখন আমার এক বন্ধু বলে উঠলো, কি দুষ্টুমি করবি বলতো? হ্যাঁ। তখন আমি বললাম, চল আজকে এই গ্রামে যার বাড়ির ফলের গাছ আছে না, আর যে ফলগুলো খেতে ইচ্ছা করবে সেগুলো চুরি করে পারবো। তোরা কি বলিস বলতো? তোরা কি রাজি আমার কথায়? তখন আমার বন্ধু বলল, চল, তাহলে তো আজকে অনেক মজা হবে। চল গিয়ে দেখি কার বাড়ি কোন ফল আছে, গাছ আছে কিনা। তখন আমি সবাইকে নিয়ে সেই গ্রামের ভেতরে ফলের গাছ খোঁজা শুরু করলাম। আর তাছাড়া আমরা অনেক মজা করছিলাম সবাই মিলে। তো অনেক খোঁজাখুঁজি করেও তেমন কিছু খুঁজে পেলাম না। তাই মন খারাপ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাড়িতে আসার সময় হঠাৎ করে চোখে পড়লো একটা বাড়িতে অনেক বড় একটা পেঁপে গাছ, আর দেখলাম সেই গাছে অনেকগুলো পেঁপে। তখন আমি আমাদের বন্ধুদের বললাম, কিরে শালারা, তোরা চারপাশে ভালো করে খেয়াল করতে পারিস না নাকি? যার সময় লক্ষ্য করলে হয়তো বা এত সময় নিয়ে ঘুরতে হতো নাকি? হ্যাঁ। তখন আমাদের মাঝে এক বন্ধু বলে উঠলো, আসলে রে বন্ধু, আগে তো খেয়াল করিনি। যাই হোক, বাদ দে, চল পেঁপেগুলোর সমাধি একটু করে ফেলি, কি বলিস? তখন আমরা সবাই মিলে অনেকগুলো পেঁপে চুরি করলাম। যেহেতু ঠিক করেছিলাম ফল চুরি করে খাবো, তাই আমরা একটা ছোট্ট করে ছুরিও সাথে করে নিয়ে গেছিলাম। তারপর পেঁপেগুলো পেরে সবগুলো পেঁপে ছিল পরিষ্কার করে এবং খেতে খেতে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। ও হ্যাঁ, তোকে তো একটা কথা বলতে ভুলে গেছি। তখন আমি বললাম, কি কথা বলতো? তখন আমারও মাসুদ বলা শুরু করলো,
আমাদের বন্ধুদের মাঝে দুজনের কাছে দুটো ফোন ছিল, তবে বাটন ফোন ছিল। এই দুদিন আগে ফোন নিত মাদ্রাসায়, নিয়ে লুকিয়ে রাখতো। যখন মাদ্রাসার ছুটি হতো তখন ফোনগুলো ওরা চুপি চুপি বের করে বাসায় নিয়ে যেত। তো সেদিনও মাদ্রাসায় ছুটি হয়, ওরা ওদের ফোন নিয়ে বের হয়। আর তাছাড়া সন্ধ্যার পর ছুটি হয়েছে, তাই আমরাও ভাবলাম ভালোই হয়েছে, মোবাইল লাইনটা জ্বালিয়ে বাসায় যাওয়া যাবে। আর সবচাইতে বড় কথা হলো, আমরা তো গ্রামে ঘুরে ঘুরে পেঁপে চুরি করে খেয়েছি, তাই রাত 11টা বেজে গিয়েছিল। তাই আমরা ফোনের লাইট ওপেন করলাম, রাস্তা দিয়ে না এসে ফসলের মাঠের ভেতরে বাসায় দিয়ে আসলাম। আসলে আমাদের কাছে টাকা ছিল না, তাই আমরা ফসলের জমির ভেতর দিয়ে হেঁটে হেঁটে বাসায় আসছিলাম। আর তাছাড়া আমরা মানুষ ছিলাম আমি দিয়ে মোট 6 জন। ভাবলাম সবাই মিলে মজা করতে করতে বাসায় চলে যাব হেঁটে হেঁটে। তো তাই আমরা ফসলের জমির ভেতর দিয়ে হাঁটা শুরু করলাম। ফসলের জমির ভেতর দিয়ে হাঁটতে গেলে আমাদের যে গ্রাম এবং আমাদের গ্রামের পার্শ্ববর্তী যে গ্রাম আছে, এই দুই গ্রামের মাঝে যে সকল জমিগুলো আছে, সেই জমিগুলোর মাঝে একটা ভিটা ছিল। যদি এখনো সে ভিটাটা আর নেই, সেখানে অনেক বড় বড় গাছ ছিল। দিনের বেলায় গ্রামের মানুষগুলো সেখানে বসে বসে আড্ডা দিত, কিন্তু সন্ধ্যার পর সেখানে কোনো পোকাও থাকতো না, কারণ সেখানে অনেক আগে থেকে অনেক ভয়ের ছিল। এখনো ভয় আছে, তবে আগের মতো নয়। আর এখনো সে ভিটাটা আর নেই, সব গাছ কেটে ফেলেছে। তো আমরা যখন হেঁটে হেঁটে সে ভিটের কাছে আসি, তখন আমরা সবাই একটা মেয়েলি কণ্ঠে কান্নার আওয়াজ পাই। আর সবাই এদিক ওদিকে তাকাচ্ছিলাম, কিন্তু কাউকেই যেন দেখতে পাচ্ছিলাম না। তাই আমরা আমাদের মনের ভুল ভেবে যেই না সামনের দিকে যাব, ঠিক তখনই আমাদের 3 জন বন্ধু বলে উঠল, বন্ধু সামনে আর এক পাও যাস না। তখন আমি আর বাকি 2 বন্ধু, বাকি 3 বন্ধুর দিকে তাকিয়ে বললাম, কেন রে, কি হয়েছে বলতো? তখন আমার সেই 3 বন্ধু বলে উঠল, সামনে তাকিয়ে দেখ। তখন আমরা সবাই সামনের দিকে তাকিয়ে দেখলাম, কই কিছু নাই তো। হ্যাঁ, তখন আমি সেই 3 বন্ধুদের দিকে তাকিয়ে বললাম, ওই শালারা, কই সামনে তো কিছুই নেই। হ্যাঁ, তখন ওরা আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাই কি বলছিস? আমাদের সামনে যে জিনিসটা বসে আছে, তাকে তোরা 3 জন দেখতে পাচ্ছিস না? তখন আমরা 3 জন বলে উঠলাম, সত্যি কিছু দেখতে পাচ্ছি না রে। এই কথাটা বলা শেষ করেছি, ঠিক তখনই হঠাৎ করে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেল। পরিবেশটা একদম যেন থমথমে হয়ে গেল, আর আমাদের সবার শরীর ভারী হয়ে গেল। আর সব থেকে আজব বিষয় হলো, আমরা কেউ আর নড়তে পারছিলাম না। তখন আমরা সবাই ভালো করে বুঝে গেলাম আমাদের সাথে আজকে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। তখন আমি আমাদের 3 বন্ধুর সামনে ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছিল, সেই 3 বন্ধুকে বললাম, তোরা 3 জন সামনে কি দেখতে পাচ্ছিস বলতো? আমরা তো নড়তে চলতে পারছি না, কিন্তু কেন বল, কি দেখতে পাচ্ছিস বল না। তখন আমাদের বন্ধুদের মাঝ থেকে একজন বলা শুরু করলো। সে যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবেই বলছেন আমার সে বন্ধু, সামনে একজন নারী বসে আছে, কোলে একটা বাচ্চা নিয়ে আছে, তুই দেখ না। আর জিনায়টা বসে আছে আমাদের সামনে, তার 7 মাথা আছে 7টা। তারপর বলল, বন্ধু কেন তোরা 3 জন দেখতে পাচ্ছিস না? আমার না খুব ভয় করছে। বন্ধু, নারী পিশাচটা আমাদের থেকে ভয়ঙ্কর দিকে তাকিয়ে আছে, হাসছে, দেখ না, আরে দেখ না, কি বিভৎস দেখতে। আমি তাকাতে পাচ্ছি না রে। 2টো মাথায় ঘোমটা দিয়ে রেখেছে, আর 5টি মাথায় স্পষ্ট দেখা যাচ্ছে। 5টি মুখের মাংস রীতিমতো গলে গলে পড়ছে। কি ভয়ঙ্কর চেহারা! আল্লাহ আমাদের মাফ করো। মুখের 2 পাশ দিয়ে কত বড় বড় দাঁত। আল্লাহ, কেমন পিশাচ! দেখ চোখগুলো লাল টকটকে, লাইটের মতো চঞ্চল করছে, তুই দেখতে পাচ্ছিস না? এই কথা শুনে আমরা সবাই ভয় পেয়ে গেলাম। তবে আমরা ছিলাম হেফজখানার ছাত্র, আর তাই আমরা আয়াতুল কুরসি এবং সাথে আরো কিছু বিশেষ দোয়া পড়ে আমাদের সকলের শরীর বন্ধ করে ফেলি। আমাদের সকলের শরীর বন্ধ করেছি মাত্র, ঠিক তখন থেকে আমাদের উপর ঢিল ছোড়া শুরু হলো। মনে হচ্ছিল বৃষ্টি পড়ছে, ঢিলের বৃষ্টি। ঢিলগুলো আমাদের শরীরে লাগছিল। ও বন্ধু, কি যে বড় বড় ঢিল ছিল ওটা। তখন আমাদের বাঁচ থেকে এক বন্ধু বলে উঠলো, বন্ধুরা আমরা ওর উপর ঢিল ছুড়ব চল। তখন আমি বললাম, তোরা 3 জন এই 7 মাথার পিশাচকে দেখতে পাচ্ছিস?
তোরা শুধু বল পিশাচটা কোন দিকে বসে আছে। এই বলে সবাইকে বললাম, তোরা জোরে জোরে দোয়া কর, দোয়া পর, যেন আমরা নড়তে পারি। নড়তে না পারলে ঢিল ছুড়বো কিভাবে? তখন আমরা সবাই রীতিমতো জোরে জোরে দোয়া পড়ছিলাম। হঠাৎ করে কিছুক্ষণ পর দেখলাম আমরা সবাই নড়তে চড়তে পারছি। তারপর আমাদের মাঝ থেকে একজন বন্ধু সাহস করে বলে উঠলো, আয় পিশাচের বাচ্চা, সাহস থাকলে সামনে আয়। যে তিনজন ভীত প্রকৃতি ছিল সে তিনজনে শুধু দেখতে পাচ্ছিল সেই 7 মাথার পিশাচকে। আর সেই ছেলে সাহস করে পিশাচকে গালি বা ধমক দিল। সেই ছেলে রাতে একা চলতে ভয় পায়, কিন্তু ওর সাথে যদি একজন মানুষ থাকে তাহলে আর সে ভয় পায় না। আর আমরা তো ছিল 6 জন, তাই সাহস আরো যেন বৃদ্ধি পাচ্ছিল। তখন আমাদের সেই 3 জন বন্ধু আমাদের দেখিয়ে দিচ্ছিল সেই জায়গাটা, আর আমরাও সেদিকে ঢিল ছুড়ে দিচ্ছিলাম। এভাবে বেশ কিছুক্ষণ চললো, কিন্তু সে পিশাচটা খুব ভয়াবহ খারাপ ছিল। আমাদের শরীরটা বন্ধ থাকার পরেও আমাদের কাছে আসতে পারছিল না, কিন্তু সে পিশাচটা আমাদের চারপাশে ঘুরঘুর করছিল আর আমাদের উপরে ঢিল ছুটছিল। আমরা ওর দিকে ঢুল ছুটছিলাম। আমাদের বন্ধুরা যেদিকে দেখিয়ে দিত আমরা সেই দিকে ঢিল ছুটছিলাম। হঠাৎ করে সেই 3 বন্ধু বলে উঠলো, বন্ধু, সে পিশাচকে তো আর দেখতে পাচ্ছি না। তখন আমরা ঠিক করলাম 1 মিনিটও আর দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। এই বলে আমরা এক বন্ধুকে বললাম, বন্ধু দেখ তো কটা বাজে। তখন সে বন্ধুটা তার মোবাইলের সময়টা দেখে বলল, বন্ধু এখন তো রাত 1:20। আমরা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমার বন্ধু শুধু ঘড়ির সময়টা বলা শেষ হয়েছে মাত্র, তখন আমাদের পেছনে থাকা এক বন্ধু চিৎকার করে উঠলো। তখন আমরা সবাই ওর দিকে ঘুরে তাকাই মাত্র, ঠিক তখনই দেখলাম আমরা আবারও আটকে গেছি আর নড়তে চড়তে পারছি না সেখান থেকে। তখন আমাদের যে বন্ধু চিৎকার দিল সে বন্ধুর দিকে দেখি ভয় এখন জ্ঞান হারাবার মতো অবস্থা সেই বন্ধুটার। আমরা কি করব কিছুই যেন বুঝে উঠতে পারছিলাম না। এদিকে আমরা নড়তে চড়তে পারছিলাম না, আবার অন্যদিকে আমাদের বন্ধুর একই ভয়াবহ অবস্থা। আমাদের মাঝে যে বন্ধু চিৎকার করছে সে বন্ধু সর্বোচ্চ পরিমাণে ভীত ছিল। তখন আমাদের সে বন্ধু কান্না করে ফেললো ভয় আর বলল, বন্ধু, পিশাচটি আমাদের সামনে বাকি 2টা মাথাটাও ঘোমটাতে সরিয়েছে। কি ভয়ঙ্কর দেখতে রে। এ বন্ধু, আমি যেন তাকাতে পারছি না, আমি তো মরে যাবো রে, আমাকে মেরে ফেলবে। দেখ দেখ কি ভয়ঙ্কর হাসি, ঘোমটা সরানো মুখ 2টা একদম পচা রে। ইস, পোকা কিলবিল করছে, মাথায় চুল নেই, সবগুলো সাপ। বন্ধু, সাপগুলো অনেক বড় বড়। বন্ধু বন্ধু আমাকে বাঁচা, পিশাচটি হাত লম্বা করছে আমার দিকে। আমাকে বাঁচা বন্ধু, আমাকে বাঁচা। হাতটি লম্বা হয়ে আমার দিকে আসছে রে। বন্ধু আমাকে ধরে ফেলবে, আমাকে বাঁচা, তোদের পায়ে পড়ি, বাঁচা, আমাকে খেয়ে ফেলবে। আমি মরতে চাই না। এভাবে বলে অঝরে যেন কান্না করছিল। ওকে দেখে মনে হচ্ছিল ভয়ের কলিজাটা শুকিয়ে যাচ্ছে। তখন আমার সেই বন্ধু রীতিমতো হাত পা একদম ছেড়ে দিল এবং মাটিতে পড়ে কাঁপতে থাকলো। দৌড়তে চড়তে পারছিলাম না আমরা কেউই, কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমরা। তখন একটা গায়েবী হাসির আওয়াজ শুনতে পাই আমরা। আসলে আমরা 3 জন পিশাচটিকে দেখতে পাচ্ছিলাম না, তাই আমাদের কাছে ওই গায়েবী আওয়াজটাই ছিল। আর বাকি 3 জন যারা পিশাচটাকে দেখতে পাচ্ছিল তার মাঝে একজন তো ভয়ে হাত পা ছেড়ে দিয়ে রীতিমতো মাটিতে কাটা মুরগির মতো কাঁপছিল আর ভয় ভয় দাপাচ্ছিল। ওরা দেখছিল সে পিশাচটা তার 7 মাথার 7 মুখ দিয়ে এক সাথে রীতিমতো উচ্চ স্বরে হাসি দিচ্ছিল আর বলছিল, মরবি তোরা সবাই মরবি। আজ অনেকদিন পর আদম সন্তানের রক্ত স্বাদ মুখে লাগে না। আজকে তোদের 6 জনকে খেয়ে আমার মনের তৃপ্তি মিটাবো। খাবো আজকে আদম সন্তানের রক্ত মাংস চিবিয়ে খাবো। কি যে মজা হবে আজকে। এই বলে আবারও হাসতে শুরু করলো। তখন আমরা ভয় কান্না করে ফেলি সবাই আর জোরে জোরে দোয়া পড়তে শুরু করলাম আবারও। হঠাৎ দেখলাম আমরা আবারও নড়তে চড়তে পারছি। তখন আমরা আমাদের সেই বন্ধুদের ধরে মাটিতে তুলে থাকি। তারপর আমি সবাইকে বললাম, আর 1 মুহূর্ত এখানে থাকা যাবে না রে, এখানে আর 1 মুহূর্ত থাকলে আমাদের মৃত্যু কিন্তু নিশ্চিত হয়ে যাবে। এই বলে আমরা সবাই পেছনের দিকে ঘুরে যেই না বাসার উদ্দেশ্যে হাঁটা দিয়েছি তখনই আমাদের মাঝে এক বন্ধু বলে উঠলো, বন্ধুরা তোরা সামনের দিকে যাস না,
তখন আমরা সবাই সেখানে আবারও দাঁড়িয়ে পড়ি। তখন আমার সেই বন্ধু খুব জোরে একটা চিৎকার দিয়ে উঠলো আর জোরে জোরে কাঁদতে লাগলো আর কান্না করতে করতে বলল, সামনে সে পিশাচটা বসে আছে, আর দেখ না রে, তোরা একটু দেখ না, ওর পেছন থেকে 5টা হাত বেরিয়ে আছে। এখন পিশাচ 7টি হয়ে গেছে রে। এই পিশাচ তো সাত হাত দিয়ে 7টাকে শেষ করে দিবে। বাচ্চাকে তুলে তুলে ধরছে, দেখ না রে ভাই, তোরা দেখ না। ওরা 3জন যেদিকে তাকিয়ে পিশাচটাকে দেখছিল, আমরা 3জন সেই দিকে তাকিয়েছিলাম, কিন্তু আগের মতোই আমরা 3জন কিছুই যেন দেখতে পাচ্ছিলাম না। তারপর আমার বন্ধু তার চোখ বড় বড় করে আবারও পিশাচটার দিকে তাকিয়ে বলল, ভাই ভাই দেখ না, পিশাচটা কি করছে। তখন বাকি আরো 2জন বন্ধু সে পিশাচটিকে দেখতে পাচ্ছিল। ওরা জোরে জোরে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিল আবারও। তখন আমরা 3জন ওকে বলে উঠলাম, বন্ধু তোরা কি দেখছিস, বল না ভাই, বল না। তখন আবারও সে বন্ধু কান্না করতে করতে বলল, এ পিশাচটি তার খোলে বাচ্চাটিকে শরীর আর 7 হাতে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেললো রে, একদম 7 টুকরা করে ফেললো এবং হাত দিয়ে সে বাচ্চাটির মাথা তুলে ধরেছে। মাথা ছাড়া বাকি 6টা বাচ্চার শিশু খাচ্ছিল রে। সেই পিশাচের হাতে বাচ্চাটির যে মাথাটি ছিল, সে মাথা আমাদের দিকে ঘুরে তাকিয়ে বলছে, কিরে আদম বাচ্চারা, খাবি নাকি আমার শরীরটা? আয় খা, খুব মজা লাগবে, আয়। এই বলে বিভৎসভাবে হাসছিল ভাই। কি দেখলাম আমরা, আজকে মনে হয় আমরা আর বেঁচে ফিরতে পারবো না রে। এই বলে জোরে জোরে কাঁদতে শুরু করলো সবাই। আমিও ওদের সাথে কান্না শুরু করলাম। আমি সহ বাকি 2জন বন্ধু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমাদের বাকি 3জন বন্ধুকে দেখে মনে হচ্ছিল ওরা খুব ভয়ঙ্কর কিছু একটা দেখেছে। আর তাছাড়া আমরা তো ভয়ঙ্কর গায়েবী আওয়াজ শুনতে পেয়েছি। প্রিয় জফি ভাই, বলাই বাহুল্য যে ভিডিওটিকে কেন্দ্র করে আজকের এই ঘটনাটা, সেই ভিডিওর পেছনের দিকে বড় বড় 3টা জমির পর একটা টিপ আছে। গ্রাম্য ভাষায় বলা চলে পানির শ্যালো মেশিন। যখন ফসল চাষের সময় হয় তখন ডিপ চালু করা হয় এবং গ্রামের সমস্ত জমি পানি দেওয়া হয়। তো যাই হোক, ঘটনায় ফেরা যাক। বলছেন আবারও আমার বন্ধু মাসুদ, আমরা যখন সব বন্ধুরা ভয় পেয়ে চিৎকার করতে কাঁদছিলাম, তখন আবারও সে গায়েবী হাসি শুনতে পেলাম। আর শুনতে পাচ্ছিলাম মেইলি কণ্ঠে একজন বলছে, কাঁদ, আরো কাঁদ, আরো কাঁদ, কোনো লাভ হবে না, আদমের বাচ্চারা কোনো লাভ হবে না, খাবো রে আজকে আদম সন্তানকে খাবো। কতদিন আদম সন্তানের রক্ত খায় না, কাঁদ কাঁদ, আরো কাঁদ। এই বলে ভয়ঙ্কর শোনে হাসতে শুরু করলো। তখন আমরা আরো ভয়ে ভয়ে চিৎকার করলাম এবং জোরে জোরে কান্না করা শুরু করলাম। ঠিক তখন সে ভেটির পেছনে 3 জমির পরে থাকা সে টিপের একটা লোক বের হয়ে আসে। তাকে আমরা সবাই চিনি, তার নামটা না বলি কেমন। তো সেই লোক সবসময় তার সাথে 1-2টা কুকুর পালতো। তো আমাদের কান্না শুনে টিপ থেকে সে লোকটা বের হয়ে আসলো, তার কাছে থাকা লাইট জ্বালিয়ে আমাদের দিকে লাইটটা ধরলো আর বলল, বাপ কেউ গানে কারে কান্না করে। তখন আমরা কান্না জড়িত কণ্ঠে বললাম, কে আপনি? দয়া করে আমাদের এখানে আসুন না, আমরা অনেক বড় পিশাচের পাল্লায় পড়েছি, আমাদেরকে বাঁচান। তখন সে লোকটা তার সাথে কুকুরগুলোকে দিয়ে আমাদের কাছে আসলো। আমাদের কাছে আসা মাত্র কুকুরগুলো ভয়ঙ্কর ভাবে ডাকাডাকি শুরু করলো। তখন সে লোকটি তার কুকুরগুলোকে শান্ত করে একটা রাগী গলায় আমাকে বলল, এখানে তো রাতে তোমরা কি করছো বলতো? হ্যাঁ, এখানে কি করছো? তখন আমরা আমাদের সাথে করে যাওয়ার সমস্ত ঘটনা তাকে বললাম। তখন সে বলল, আচ্ছা আচ্ছা, ভয় পেও না, চলো আমি তোমাদের বাসায় বসে দিচ্ছি, কেমন? যখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম, তখন সে পিশাচের একটা রাগান্বিত মেয়েলি কণ্ঠ শুনতে পেলাম। সে পিশাচ বলা একটা কথা এখনো কানে বাজে। সে পিশাচটা বলেছিল, বেঁচে গেলে যে আদম সন্তান, বেঁচে গেলে, তবে আবারও যদি এইখানে তোদের সুযোগ মতো পাই, তাহলে সেদিন টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবো রে, খাবো। তারপর সে আমাদের সবাইকে যার যার মতো পৌঁছে দেয়। পরের দিন আমাদের সকলের খুব জ্বর হলো। পরে আমি আর আমার পরিবারকে সমস্ত ঘটনা খুলে বলি। তারপর আমার বাবা মা আমাকে নিয়ে আমাদের গ্রামের এক পরিচিত কবিরাজের কাছে গেল এবং কবিরাজকে সমস্ত ঘটনা খুলে বলল। তখন সে অন্য এক রুমে যায় এবং কিছুক্ষণ পর বেরিয়ে আসে। তারপর আমাকে পানি পড়া দেয়, ঝাড়ফুঁক করে দেয় আর বলল,
শোনো, তোমরা যে জায়গায় ভয় পেয়েছো না, সেখানে অনেক বছর ধরে একটা 7 মাথার পিশাচ বসবাস করে। আমি আমার বন্ধু চিন্তারা খোঁজ নিয়েছি। তোমরা আল্লাহর রহমতে বেঁচে ফিরেছো, বুঝতে পেরেছো? তোমরা দোয়া কালাম পড়েছো, নিজের শরীরটা বন্ধ করেছো, তাই বাঁচতে পেরেছো। নয়তো তোমাদের মৃত্যু কিন্তু নিশ্চিত হয়ে যেত। খুব খারাপ পিশাচ এটা, শক্তিধর, যেমন শক্তিধর তেমন ভয়ঙ্কর। ওর সাথে আমি কখনই পারবো না। তো যাই হোক, তুমি তোমার বন্ধুদের বলে দিও যেন সেখানে সন্ধ্যার সময় চলাচল না করে, কেমন? আর হ্যাঁ, তুমি ওখানে যাবে না। তারপর আমরা সেখান থেকে চলে আসি, আর কখনো সমস্যা হয়নি আমার। পরে জানতে পারি সেখানে না জেনে কারা যেন ঘর তুলেছিল থাকার জন্য, কিন্তু এমন সমস্যার শিকার হওয়ার কারণে কিছুদিন পরে ঘর বাড়ি ভেঙে অন্য কোথাও গিয়ে বাড়ি বানায়। এই বলে মাসুদ তার ঘটনাটি শেষ করলো। তো এই ছিল 7 মাথার পিশাচের ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আল্লাহ যদি তৌফিক দেয় এবং আমাকে সুস্থ রাখে, বাঁচিয়ে রাখে, তাহলে সামনে নিয়ে আসতে চলেছি একটি গ্রামের ভয়ঙ্কর কবরস্থানের ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রিয় জফরি ভাই, ঘটনাটি কততম এপিসোডে প্রচার করবেন দয়া করে আমাকে জানিয়ে দেবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবার অনুরোধ রইল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই 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 বহুতি কথার সাথে থাকবেন। আর আপনারা চাইলে ঘটনার সত্যতা যাচাই করতে পারেন। আমি অলরেডি রেডি আছি, প্রতিটা জায়গার দাম বলে দেব, আপনারা গিয়ে খোঁজ খবর নিয়ে আসবেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। আর কথা বাড়াবো না, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি বাইজিদ বোস্তামি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আমাদের প্রিয় বাইজিদ ভাই, হোয়াট ইজ স্টোরি। আপনি এর আগের স্টোরি ভাই ফাটাই ফেলছিলেন। বেসিক্যালি এর আগের স্টোরি যেটা আমি শেয়ার করলাম, মানে উড়ে গেছিল বেসিক্যালি স্টোরিটা। আর আজকের স্টোরিটা জাস্ট ওয়াও, দিস ইজ হোয়াট ইউ কল দ্য স্টোরি অফ বিউটি। ওয়াও, আলহামদুলিল্লাহ, হোয়াট এ স্টোরি। অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড আই বিলিভ যে শুধু আমার কাছে নয়, এটা সবার কাছে অনেক 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 বেশি ভালো লেগেছে। বিকজ স্টোরি ওয়াজ টু গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কাছে অনেক 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 আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। এবং একই সাথে বলবো যে আপনি এরকমই ঘটনা, দারুণ দারুণ সব ঘটনা যেভাবে আমাদেরকে শোনাচ্ছেন, এভাবেই শুনে যাবেন। আপনার পরবর্তী ঘটনা অপেক্ষায় থাকলাম আমাদের প্রিয় বাইজিদ ভাই। অ্যান্ড ইনশাআল্লাহ এর পরবর্তীতেও দারুণ কিছু নিয়ে আসবে। এর আগে যেমন আপনি গলা কাটা পিশাচের ঘটনা শুনিয়েছিলেন, ওটা দারুণ হিট করেছিল, ঠিক তেমনই আমি চাই যে আপনি আমারও আরেকটা নতুন স্টোরি নিয়ে আসবেন, সেটা আরো ভয়ঙ্কর হবে। এবং প্রতি সপ্তাহে শনিবারে আপনার একটা স্টোরি জাগির আমি চাই। সো আশা করছি ঘটনা পাঠাতে ভুলবেন না এবং দারুণ দারুণ সব ঘটনা প্রতিবারের মতো নিয়ে আসবেন। সো চলে যাচ্ছি আমাদের আজকের এপিসোডের পরবর্তী ঘটনায়। আজকে যেহেতু স্পেশাল এপিসোড, সো স্পেশাল এপিসোডটাকে স্পেশাল ভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি খুব ভালো লাগবে, আশা করছি দারুণ ঘটনা আপনারা পেয়ে যাবেন। এনিওয়েজ, আমি আর দেরি করবো না, চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জফরি ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমার নাম ফাহাদ হোসেন, আমার বাড়ি নারায়ণগঞ্জ ২৫০০ দাইদাতি গ্রামে। আমার ফুপুর কাছে শোনা একটি বাস্তব ঘটনা রয়েছে। আর বলে রাখা ভালো, মেয়ের নাম ইভা। যারা মেয়ের সাথে অনেক খারাপ একটা ঘটনা ঘটেছে, ভাই মূল ঘটনায় ফেরা যাক। ইভা মেয়েটি কলেজে পড়তো, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো। দেখতে খুব সুন্দর ছিল। কলেজে কিছুদিন যাওয়ার পর ক্লাস পরীক্ষা শুরু হলো, তখন একটি ছেলের সাথে বন্ধুত্ব করলো। ছেলেটি আস্তে আস্তে ভালো বন্ধুতে পরিণত হয়ে গেল। আর বলে রাখা ভালো, ছেলেটির নাম ছিল ফরহাদ। তো হঠাৎ করে ফরহাদ কয়েকদিন কলেজে আসলো না। ইভা খুব চিন্তায় পড়ে গেল। কিছুদিন পর ফরহাদ কলেজে আসলো। ইভাও কলেজে সেদিন আসলো। ফরহাদকে দেখে বলল, ইভা, কি রে ফরহাদ, তুই এতদিন কোথায় ছিলি? কলেজে আসলি না কেন? তখন ফরহাদ বলল, আরে আমার একটা কাজ ছিল, তাই আসতে পারিনি। ও তাই? আচ্ছা চল,
দেরি করিস না, ক্লাসে যাই। ফরহাদ তখন বলল, আচ্ছা ঠিক আছে, চল যাই তাহলে। এই বলে তারা ক্লাসে যেতে লাগলো। আর ফরহাদ ইভাকে বলল, ইভা, তুই ক্লাস শেষে আমার সাথে দেখা করতে পারবি? ইভা তখন বলল, কেন রে? ফরহাদ বলল, তেমন কিছু না, তোর সাথে কিছু কথা ছিল। ফরহাদ বলল, দেখা করতে পারবো। ইভা তখন বলল, দেখা করতে পারবো কিনা বল, কোথায় দেখা করতে হয় বল। তখন আমি বললাম, আমাদের এই কলেজের পেছনে তেঁতুল গাছের নিচে দেখা করতে পারবি? ইভা তখন হাসতে হাসতে বলল, না রে দোস্ত, তেঁতুল গাছের নিচে যেতে পারবো না, আমার খুব ভয় করে। তখন ফরহাদ রাগি রাগি কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, যেতে হবে না। তখন ইভা বলল, আরে রাগ করছো কেন দোস্ত, মজা করেছে, যাবো যাবো। তখন ক্লাসে দুজনের শেষ হওয়ার পর তেঁতুল গাছের নিচে দুজনেই গিয়ে দেখা করলো। দেখা করার পর ফরহাদ এবার ইভাকে বলল, দেখ দোস্ত, তেঁতুল গাছটা কিন্তু কতটা ভয়ঙ্কর লাগছে, তাই না? ইভা তখন বলে উঠলো, হ্যাঁ দোস্ত, গাছটা খুবই ভয়ঙ্কর। তখন সময়টা ছিল ঠিক দুপুর বেলা। তখন তারা দুজনেই ফুল গাছের নিচে দাঁড়িয়েছিল। আর তখন সেই গাছে ছিল দুষ্টু জিন। ইভাকে এক দেখাতে জিনটা পছন্দ করে ফেললো। তখন থেকে ইভার জীবনের কাল নেমে আসলো। এখান থেকে মূল ঘটনায় ফেরা যাক। তখন ওরা দুজন একসাথে কথা বলতে লাগলো। আর তেঁতুল গাছ থেকে কে জানি তেঁতুল নিয়ে ওদেরকে ঢিল মারতে শুরু করলো। তখনই তারা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আর তখন ফরহাদ বলল, ইভা চল, এখানে আর একটু দাঁড়াবো না রে, যা বলার পরে বলবো না, চল আগে বাসায় যাই। তখন তারা দুজনেই সাথে সাথে বাসায় চলে গেল। ওই দিনের পর ফরহাদ আর কলেজে যায় না বেশ কিছুদিন ধরে। আর এদিকে ফরহাদের রূপ ধরে ইভার সাথে প্রতিদিন কলেজে যেত এবং ওই দুষ্ট জিন সৌন্দর্য দেখে তত যেন ইভার সাথে মেলামেশা করতে লাগলো, তত আরো ইভাকে ভালোবেসে ফেললো ওই দুষ্ট জিনটা। আর ওইদিকে ফরহাদ ভয় পেতে লাগলো। ওই দুষ্ট জিনটা ইভার বেশ ধরে এসে বলল, তুই আমাকে ভুলে গেলি, যা আমার সাথে আর মিশবি না। তারপর থেকে ও কলেজে আসে না। হঠাৎ করে প্রিন্সিপাল ফরহাদকে ফোন দিয়ে বলল, ফরহাদ তুমি কলেজে আসো না কেন? তুমি কলেজে আসো, ঠিক আছে? ফরহাদ তখন বললো, আচ্ছা ঠিক আছে স্যার, আমি কলেজে আসবো, আমার একটু সমস্যা আছে তাই আমি আসছি না, আমি এসে আপনার সঙ্গে অবশ্যই দেখা করব। পরের দিন কলেজে আসলো। পরে প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে দেখা করলো আর তাকে বলল, তুমি বেশ কিছুদিন ধরে কলেজে অ্যাবসেন্ট করছো কেন? এভাবে কলেজে না আসলে তোমাকে কিন্তু টিসি দিয়ে বের করে দেবো। তখন প্রিন্সিপাল স্যার আমার সাথে অনেক রাগারাগি করলো। তারপর আমি বললাম, আমার একটু সমস্যা হয়েছে তাই আসতে পারিনি স্যার। তাই বলে অবিশ্রাম থেকে রীতিমতো আমি বের হয়ে আসলাম। আর এদিকে ওদিকে বের হয়ে দেখি ইভা কার সাথে জানি বসে বসে কথা বলছে। আর আমি টেবিল পার হয়ে দাঁড়িয়ে রয়েছি। আর ইভা কাকে জানি বলতে লাগলো, তুই বস, আমি পানি নিয়ে আসি। আর ইভা এসে দেখলাম এখানে দাঁড়িয়ে হচ্ছে। আমিও দেখে প্রচন্ড চমকে গেলাম। আর তোরে না বলছি তুই বস, আমি পানি নিয়ে আসছি, তুই আমার আগে চলে আসনি, কিন্তু কিভাবে? আর আমি বলতে লাগলাম, কখন? তুই আমাকে বললেই বসতে, আমি এখানে দাঁড়িয়েছিলাম। ও যেন আমার কথা শুনে বেশ ভয় পেয়ে গেল। আর আমি বলে উঠলাম, আমি তো বেশ কিছুদিন ধরে কলেজে আসি না, তুই কেমন আছিস বলতো? আর তোর সাথে কোনো যোগাযোগ তো আমার হচ্ছে না। ইভা তখন আর কিছু বললো না, পানি নিয়ে চলে গেল। গিয়ে আবারও কার সাথে জানি কথা বলতে লাগলো। তখন ও একবার আমার দিকে তাকালো, আবার ওর দিকে তাকালো, কাউকে কিছু বুঝতে দেয়নি। আর তখন থেকে ইভা কলেজে আসে না। ওই দুষ্ট জিন আর তার পেছনে ছাড়ে না। তখন তার মা বলল, ইভা তুই তো দেখছি বেশ কিছুদিন ধরে কলেজে যাচ্ছিস না, কি হয়েছে তোর? মা বলতো। ইভা বলল, মা কিছু হয়নি, আমার মন মেজাজ একটু ভালো না, তাই আমি কলেজে যাচ্ছি না। তখন মা বলল, ও আচ্ছা ঠিক আছে মা, তোকে একটা কথা বলতে আসছিলাম। তখন ইভা বলল, হ্যাঁ মা বলো না, আমি শুনছি। মা তখন বলল, তোর তো বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছিস, বিয়ে শাদী দিতে হবে। হ্যাঁ রে মা, সমস্যা কি? ভালো একটা সম্বন্ধ ছিল, তুই যদি রাজি থাকিস তাহলে আমি কথা বলবো। তখন ইভা বলল, ঠিক আছে মা, তোমরা কথা বলো। ছেলে পক্ষের সাথে মা কথা বললো, ধুমধাম করে ইভার বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পর বাসর ঘরে রাখতে যা হলো তা শুনলে সবার লোম দাঁড়িয়ে যাবে। এবার হাজবেন্ডকে এমন ভাবে হত্যা করলো, তার রক্ত চুষে চুষে খেয়ে ফেললো, মাথাটা ভেঙে একেবারে খেয়ে ফেললো। তারা হাত পা ছোট ছোট করে একটা জায়গায় পড়ে রইল। আর ইভা তো প্রথমেই দেখে অজ্ঞান হয়ে গেছে। পরের দিন সকালবেলা সবাই তাদের রুমে আসলো। এসে যা দেখলো তাদের ফ্যামিলির এসব দেখার জন্য প্রস্তুত ছিল না। তখন তারা ইভাকে ভুল বুঝতে লাগলো আর বলল, ও নাকি
কোপা বলতে লাগলো, ওর জন্য আমাদের ভাই আজ মৃত, এসব বলে ইভাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তখন ইভার মা ইভাকে বাড়িতে নিয়ে যায়। কিছুদিন পর ইভার ননদ, ইভার দেওর আর শাশুড়ি ইভাকে দেখতে যায়। আর তখন ইভার মা এসে বলে উঠল, ইভার সাথে কেউ দেখা করতে পারবেন না, কারণ ওর সাথে যা দেখা করে তার পরিণাম খুবই খারাপ হয়ে যায়। একদিন ওর ফ্রেন্ড আসছিল ওর সাথে দেখা করতে। ছেলেটির নাম ছিল ফরহাদ। ওর কলেজের ফ্রেন্ড আসছে ওর সাথে দেখা করতে। আমাকে বলে, আন্টি ইভা কই? আমি ইভার সাথে দেখা করব, ইভা কোথায়? পরে আমিও বললাম, বাবা ইভা ওই রুমে আছে। ইভা বের করে দেয় না, এক দুষ্ট জিন। তখনও বলল, আন্টি আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। ফরহাদ তখন আর ইভার সাথে দেখা করে না। তখন ফরহাদ ছুটে গেল সেই কবিরাজের কাছে, গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। তখন সে কবিরাজকে বাসায় নিয়ে আসা হলো। তখন ওই দুষ্ট জিন কবিরাজ মশাইকে বলল, তুই চলে যা, আমি ইভাকে অনেক পছন্দ করি, আমি এবার ওর সাথে সংসার করব, তুই আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াস না। কবিরাজ মশাই বলল, না না, একটু ভালো মেয়ের জীবন নষ্ট করতে পারিস না, তুই মেয়ের জীবন থেকে সরে যা বললাম। তখন সে দুষ্ট জিন বলল, কবিরাজ মশাই সরে যা বললাম। এরপর তাদের ভিতরে লড়াই শুরু হয়ে গেল। জিনের সাথে পেরে উঠতে পারলো না কবিরাজ মশাই, এখান থেকে চলে আসলো আর বলে আসলো, আমার দ্বারা সম্ভব না। তখন ফরহাদ কি করবে বুঝে উঠতে পারছিল না। গভীর রাতে ফরহাদকে কি জানি ডাক দিল। ফরহাদ ভয়ঙ্কর শব্দ শুনে ঘুম থেকে উঠে পড়লো। উঠে বলল, কে আমার নাম ধরে ডাকে রে? তখন ওই দুষ্ট জিন বলতে লাগলো, আমি ইভাকে ভালোবাসি, আমাদের কেউ অনাথা করতে পারবে না, তুই নাকি কবিরাজ রেখেছিস, তুই আজকে আমার হাত থেকে মুক্তি পাবি না, তোর মৃত্যু হবে। কোন কিছু শুনল না, ফরহাদকে অনেকে বিশ্রী ভাবে মেরে ফেললো। ইভার শাশুড়ি বাড়ির সাথে ঘটনা বলল এবং এরপর ইভার দেওর বলল, আর এইসব আমি বিশ্বাস করি না, আমি ভাবির সাথে দেখা করব। এই বলে ইভার সাথে দেখা করতে গেল। ইভার দেওর দেখা করার আসার পর সবাইকে বলল, দেখো আমার কিছু হয়নি, আমি সব বিশ্বাস করি না, তোমরা সবাই গিয়ে দেখে আসো ভাবিকে। তারপর গিয়ে দেখে আসলো সবাই। তারপর রাতের বেলা ঘটলো। এই সব শোনার পর আমার চোখ দিয়ে রীতিমতো পানি ঝরে এলো। ওইদিকে রাতের বেলা একে একে সবাইকে বেড়ে ফেললো এবং ইভার মাকেও ছাড়লো না। তখন ইভা বন্দি থাকতে না পেরে খাবার না খেয়ে মারা গেল এবং ইভার ফ্যামিলিটা এবং ইভার স্বামীর ফ্যামিলিটাকে বাঁচানো গেল না। তখন থেকে আজ পর্যন্ত ওই বাড়ির আশেপাশে কেউ যায় না। ওই বাড়ির ভেতরে ঢুকলে জীবিত নাকি কেউ বের হতে পারে না, তাই ওই বাড়ির আশেপাশে কেউ থাকে না। এটাই ছিল আমার ঘটনা, আমার ফুপির কাছ থেকে শোনা বাস্তব ঘটনা, তাই শুনে আপনার কাছে লিখে দিলাম। ঘটনাটি ভালো লাগবে পড়ে শোনাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফরহাদ ভাই ফর এ বিউটিফুল স্টোরি। স্টোরিটা ভালো ছিল, যদি আরো একটু ডিটেলে আরো একটু গুছিয়ে লেখা যেত আর দাড়ি কমা যদি ঠিক থাকতো, অসম্ভব সুন্দর লাগতো। তাহলে খুব সুন্দর ছিল যে বহুরূপী জিনের ঘটনা বলা যেতে পারে। বহুরূপী কারেন্ট জিন এক সময় এক রূপ ধারণ করছে, কখনো ইভার, কখনো ফরহাদের। দারুণ অন্যান্য মানে ওভারঅল বলবো স্টোরিটা অনেক সুন্দর ছিল, বাট বিলিভ মি অনেক বেশি অগোছলা ছিল আর দাড়ি কমার একেবারেই ছিল না, অ্যান্ড দ্যাটস ওয়াই কষ্ট হয়ে গেছিল পড়তে। বাট ইটস ওকে, নো প্রবলেম। যেহেতু মানে স্টোরি ওয়াজ গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি শুধু এতটুকু বলতে পারি। বাট স্টোরিটা অনেক ভালো হতো যদি আর একটু গোছানো যেত, শুধু গোছানোর একটা অভাব ছিল আর কি। সো এনিওয়েজ, আমি আর দেরি করবো না, চলে যাব পরবর্তী এবং সর্বশেষ ঘটনায়। আশা করছি সর্বশেষ ঘটনা আপনাদের অনেক ভালো লাগবে। চলে যাই সরাসরি ঘটনায়।
যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসিম ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনি এবং সবাই অনেক ভালো আছেন। প্রিয় জসিম ভাই, আজকে যে ঘটনা বলবো তার নাম দিতে পারেন মৃত্যু সিরিয়াল। কারণ জসিম ভাই, এই ঘটনাটি অনেক বড় এবং খুব ভয়ঙ্কর একটা ঘটনা হতে চলেছে এবং এক পর্বে শেষ করবো ইনশাআল্লাহ। তো আপনারা সবাই শুনলেই বুঝতে পারবেন। প্রাণপ্রিয় জসিম ভাই, চলে যাচ্ছি আমরা ঘটনায়। বলছেন বরাবরের মতোই দাদা ভাই কোনি কবিরাজ। দাদু ভাই, হঠাৎ একদিন অনেকে দূরের গ্রাম থেকে একজন লোক আসলো আমাকে এবং আমাদের বাড়িতে এসে লোকটা বলা শুরু করলো, আসসালামু আলাইকুম, ঘরে কি গণি কবিরাজ আছেন? তখন আমি বললাম, কে কে ডাকে? দরজার সামনে দাঁড়িয়ে বললাম, জি, কে আপনি এই অসময়? তখন ওই লোকটা বলল, কবিরাজ সাহেব, আমি অনেক দূর থেকে আসছি। কবিরাজ ভাই, আপনি আমাকে বাঁচান, বাঁচান, না হলে আমরা কেউ বাঁচতে পারবো না। এই বলে লোকটি কান্নাকাটি করে দিল। তখন আমি বললাম, আহা, কান্নাকাটি করবেন না, কি হয়েছে সবকিছু খুলে বলুন না, আর একটা কথা বাদ দিবেন না, কেমন? তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না, সব কিছু খুলে বলবেন। তখন সে লোকটা বলা শুরু করলো, জসিম ভাই, এই লোকটার নাম হলো সাইফুল। বলতে শুরু করলো সে লোকটা। ভাই, সবার বোঝার জন্য আমি ওনার ভাষায় বলছি। আমাদের গ্রামের নাম শান্তিপুর। আমাদের গ্রামের সবাই অনেক সুখে শান্তিতে থাকছে। হঠাৎ একদিন আমাদের গ্রামের ইয়াং ছেলেরা 10 থেকে 12 জন বলতে শুরু করলো, এই চল, আজকে রাতে সবাই মিলে একটা পার্টি দিব। তো সবাই তখন বলল, ঠিক আছে। একজন হঠাৎ করে বলে উঠলো, এ কি রান্না করি বলতো? হ্যাঁ, কি রান্না করবি তোরা? তখন আরেকজন বলে উঠলো, চল খাসি এনে বিরিয়ানি পাক করবো। আরেকজন বলল, কেন কেন খাসি রান্না করবি কেন? তখন আমার বড় ভাইদের ভেতরে সে ছেলে বলে উঠলো, তার নাম ছিল সাইমন, আমাদের বাসায় আমাদের রুমটা তো খালি আছে, আব্বাকে বলে ম্যানেজ করে নেব নে। তখন আরেকজন বলল, ঠিক আছে, সমস্যা নেই, চল আজকে তোর বাবাকে গিয়ে বলে আসি, ঠিক আছে? তখন সাইমন গিয়ে বলল, আব্বা, আজকে না সবাই মিলে একটা পার্টি দিব, তো আমাদের ওই রুমটা খালি আছে, ওই রুমটাতে আজকে আমরা সবাই মিলে খাবো। তখন আমার বড় ভাই বলে উঠলো, তুই কি বলছিস? পারলে আবার বল, সত্যি করে বল, থাপড়া একেবারে সাফার দাঁত ফলাই দেবো কিন্তু, বুঝছস? বেয়াদব ছেলে কোথাকার, বন্ধু বান্ধব নিয়ে আসছিস পার্টি দিতে, তাই না? ভাগ এখান থেকে। এই বলে বড় ভাই চলে গেল। তখন আমার ভাতিজা সাইমন বোনদেরকে বলল, চলো নদীর পারে না আমাদের একটা বাগান আছে, চল আজকে ওই বাগানে পাঠিয়ে দিব। তখন তার বন্ধু ছিল একটু ভীতু টাইপের। তখন সে বলে উঠলো, কি বলিস তুই? তুই জানিস না এই বাগানটা বেশি ভালো না, ওই বাগানে খারাপ কিছু একটা জিনিস থাকে। তখন সাইমন বলে উঠলো, এত বড় হয়ে গেছিস এখন এগুলো ভয় পাস? হ্যাঁ, আর এগুলো কিছু না, চল সবাই মিলে আজকে এখানেই রান্না করে খাবো। তখন তারা সারাদিন বাজার করলো, ছাগল কিনে নিয়ে আসলো। তখন ছাগল কুটাকুটি করে মাংস পাতিলের ভেতরে ভরে এবং যা কিছু করা লাগবে সবকিছু নিয়ে সবাই চলে গেল ওই জঙ্গলের ভেতরে। এবং বাগানটা ছিল অনেক বড়, বিশাল বাগান। তখন তারা সবকিছু রেডি করে রান্না বান্না করলো। রান্না করতে করতে রাত প্রায় 2টো বেজে গেল। সবকিছু প্লেটে বাড়তে শুরু করলো। তখন একজন বলে উঠলো, এই দেখ, কেন 3টা সাপ কিভাবে বসে আছে, লাঠি নিয়ে আয়, সাপটার বাইরে ফেলি। তখন তারা 4 থেকে 5 জন লাঠি নিয়ে এসে 3টা সাপকে মেরে ফেললো। তখন একজন বলে উঠলো, নদীতে গিয়ে ফেলে দিয়ে আয়, বুঝতে পেরেছিস? তখন আরেকজন বলল, না রে, পরে গন্ধ বের হবে। তখন আমার ভাতিজা সাইমন বলে উঠলো, একটু মাটিটা খোর, মাটিটা চাপা দিয়ে দিয়েই ভালো হবে, আর গন্ধ বের হবে না। তারপর মাটি চাপা দিয়ে এসে বলে উঠলো, এই চল সবাই মিলে হাত মুখ ধুয়ে আসি। তারপর সবাই হাত মুখ ধুয়ে এসে বলে উঠলো, তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে খুব খিদে লেগেছে রে, রাত হয়ে যাচ্ছে, বাড়িতে যেতে হবে। জলদি খাবার দাবার সবার হাতে দিয়ে দিল। যেই না সবাই খাবে তখন চারদিকে ভয়ঙ্কর বাতাস শুরু হয়ে গেল। মনে হলো এখনই পুরো বাগানটা যেন তছনছ হয়ে যাবে। তখন কেউ একজন ভয়ঙ্কর গর্জন দিয়ে বলে উঠলো, এই জনারে বাচ্চারা, তোরা এটা কি করলি? তোরা আমার প্রভুর 3 ছেলেকে মেরে ফেললি, কি জবাব দিব আমার প্রভুর কাছে? হে মানব জাতি, তোদের যে কি হবে তোরা ভাবতেও পারবি না রে। কি জবাব দিব আমার প্রভুর কাছে? এই জানোয়ারের দল, আমি তো মারা যাবো, তোরা বাঁচতে পারবি না, কেউ পারবি না রে, পারবি না। এই কথা শুনে সবাই রীতিমতো ভয়ে কিসের খানা দানা কিসের কি দৌড়ে যার যার বাড়িতে চলে গেল। সবাই ঘুমিয়ে পড়লো। সাইমন বাড়িতে আসলো আর এসে চুপচাপ করে শুয়ে পড়লো, তারপরে ঘুমিয়ে গেল। হঠাৎ করে স্বপ্ন দেখতে পেল কে একজন কান্না কান্না ভাবে বলে উঠলো,
এই মানব জাতি, কি অপরাধ ছিল আমার 3 সন্তানের? তোরা আমার 3 সন্তানকে বাঁচতে দিলি না, তোদের পুরো গ্রামকে শ্মশান বানিয়ে দেব, শ্মশান বানিয়ে দেব। কেউ বাঁচতে পারবি না তোরা। তখন সাইমন ঘুম থেকে লাফ দিয়ে উঠে চিৎকার দিয়ে বলে উঠল, মা, বাবা, তোমরা কোথায়? আমাকে বাঁচাও, এই বলে কান্নাকাটি শুরু করে দিল। তখন পাশের রুম থেকে আমার ভাই ভাবি দৌড়ে এসে তার রুমে গিয়ে দরজাটা ধাক্কা মারতে শুরু করলো আর বলে উঠল, সাইমন বাবা, তোর কি হয়েছে? দরজাটা খোল, কান্না করছিস কেন? তখন সে এসে দরজাটা খুলে দিল আর বলল, কিরে, তুই এমন জোরে চিৎকার করছিস কেন? তখন সাইমন বলল, বাবা, আমি একটা স্বপ্ন দেখেছি। এই বলে সে তার স্বপ্নের ঘটনা ব্যাখ্যা করলো এবং ওই জঙ্গলে কি কি হয়েছে সমস্ত ঘটনা খুলে বলল। তখন তার বাবা বলল, আমি না করেছিলাম, যা ঘুমা, সকালে হুজুর কাছে নিয়ে যাব। এই বলে ভাই ভাবি চলে গেল তাদের রুমে। সাইমন এবং রুমে কি আবারও ঘুমিয়ে পড়ল। যখন সকাল হলো তারপর সব বন্ধু বান্ধব এসে ডাকতে শুরু করলো, সাইমন, ও সাইমন, কই তুই? ঘর থেকে বেরিয়ে আয়। তখন সাইমন বলে উঠল, কিরে, কি হয়েছে বলতো? এত সকালে ডাকাডাকি কেন করছিস? সবাই সাইমনকে বলে উঠল, আমরা এই স্বপ্ন দেখেছি। তখন সাইমন বলে উঠল, আমিও তো এই স্বপ্ন দেখেছি। তোর দেখেছিস তোর? তখন সবাই বলে উঠল, হ্যাঁ সত্যি, আমরা সবাই দেখেছি। তখন সাইমনের বাবা ঘর থেকে বেরিয়ে এসে বলল, তোদের সবাইকে না করেছিলাম না ওই জঙ্গলে না যাওয়ার জন্য? তারপরেও তোরা সবাই গিয়েছিস। আচ্ছা সবাই চল, মসজিদের ইমাম সাহেবের কাছে চল। মসজিদের সামনে গিয়ে আমরা সবাই ডাকতে শুরু করলাম, ইমাম সাহেব, ইমাম সাহেব। তখন ইমাম সাহেব মসজিদ থেকে বেরিয়ে এসে বলে উঠল, আরে আরে ভাই সাইদুল সাহেব, আপনার কি হয়েছে? তখন ইমাম সাহেবকে সমস্ত ঘটনা করে বলল। ইমাম সাহেব তখন ঝাড়ফুঁক করে দিল, পানি পড়া দিয়ে দিল। তখন বলল যে পানিটা সবাইকে খাইয়ে দেন, সবকিছু ঠিক হয়ে যাবে। ইমাম সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলাম এবং সবাই যার যার মতো করে চলে গেল। সারা দিন চলে গেল কোনো সমস্যা ছাড়াই। রাত চলে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পাশের বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে। তখন সাইমন এবং তার বাবা, আমি সবাই চলে গেলাম। গিয়ে দেখি কি যে ভয়াবহ অবস্থা, তা দেখার মতো নয় কবিরাজ সাহেব। তখন আমি বলে উঠলাম, কান্না করবে না, আমি সবকিছু বুঝতে পারছি, খুলে বলুন, কোন রকম থামিয়ে থাকবেন না, সমস্ত কিছু খুলে বলুন। তখন ওই ছেলেটা আবার বলা শুরু করলো, তার দেহটা মাটিতে পড়ে আছে, মাথাটা অন্যখানে পড়ে আছে। তখন আমি ওই ছেলের বাবাকে বলে উঠলাম, আচ্ছা কে করেছে এই কাজ, আপনি কি জানেন? হ্যাঁ। ছেলের বাবা তখন বলা শুরু করলো, আমার ছেলে, আমি তার মায়ের সাথে একসাথে খাবার খেয়ে শেষ করলাম। তারপর ছেলে বলে উঠলো, বাবা আমি বাথরুমে যাব, একটু লাইটটা দাও তো। তখন আমি দিয়ে দিলাম। সে চলে গেল বাথরুমে। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু সে আর আসছে না। তখন আমি তার মাকে বললাম, তোমার ছেলের এতক্ষণ লাগে কেন? হ্যাঁ। তার মা তখন বলল, আচ্ছা আমি কি দেখছি? এই বলে সে চলে গেল বাইরে। গিয়ে আমার স্ত্রী একে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। আমার স্ত্রী চিৎকার শুনে আমিও দৌড় দিয়ে রীতিমতো বাইরে বেরিয়ে দেখি আমার ছেলের দেহ থেকে মাংসটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, জোরে জোরে হাসছে আর বলছে, কেমন লাগে সন্তান হারানোর ব্যথা, জানোয়ারের বাচ্চা, তোর ছেলে আমার 3 ছেলেকে মেরেছে, তোরা কেউ বাঁচতে পারবি না, তোদের পুরো গ্রামকে আমি শ্মশান বানিয়ে ফেলবো। কেউ বাঁচতে পারবি না, কেউ না। আর যে আসবে তোদেরকে বাঁচাতে, তারা সবাইকে সবার বংশ নির্বংশ করে ফেলবো। এই বলে সাথে সাথে উধাও হয়ে গেল। তখন আমি দৌড় দিয়ে দেখি আমার ছেলের দেহের মাংস প্রায় খেয়ে ফেলেছে। এই বলে সে কান্নাকাটি শুরু করলো। তখন আমি বলে উঠলাম, ভাই আপনি কান্না করবেন না, কান্না করে কিছু করতে পারবেন না, মাটিটার ব্যবস্থা করতে হবে। তখন গোসল করিয়ে জানাজা দিয়ে কবর দিয়ে বাড়িতে আসলাম। তারপর সারাটা দিন চলে গেল। রাত হলো। তারপরের দিন ঘুম থেকে উঠে শুনি সাইমনকে আরেক বন্ধু এবং রাকিবকে কে যেন মেরে গাছের সাথে ঝুলে রেখেছে। এইভাবে প্রতি রাতে কেউ না কেউ মেরে ফেলছে। হঠাৎ করে একদিন সবাই মিলে সিদ্ধান্ত নিল, এইভাবে আর কতদিন, আজকে একজন বড় কবিরাজকে আনতে হবে। সবাই বলে উঠলো, ঠিক আছে। এইভাবে সবাই খুঁজতে লাগলো। কিন্তু হঠাৎ একজন লোক বলে উঠলো, এ ভাই,
আপনাদের এলাকায় কি বড় কোনো কবিরাজ আছে? হ্যাঁ, তখন ওই লোক বলে উঠলো, আছে তো, একজন কবিরাজ আছে। তার নাম কি বলবেন ভাই? তার বাড়িটা কোনটা? ওই লোকটি তখন বলে উঠলো, আসেন আমার সাথে আসেন কবিরাজ সাহেব, আপনার সাথে একজন লোক দেখা করতে আসছে। তখন ওই কবিরাজ বলে উঠলো, কে আপনি? আমি তখন বলে উঠলাম, আপনি কি কবিরাজ? তখন উনি বলে উঠলো, আমি আলী কবিরাজ। তো কিসের জন্য আনছেন এখানে? আমার সাথে বলেন, সত্যি করে বলেন। তখন আমি সবকিছু খুলে বললাম। তখন আলী কবিরাজ বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমি চেষ্টা করবো আপনাদের গ্রামকে বাঁচানোর, কেমন? ইনশাআল্লাহ আসুন, আমার ঘরে আসেন, আজকের রাতটা আমার এখানে থাকেন, সকালবেলা আপনাদের গ্রামে অবশ্যই যাবো ইনশাআল্লাহ। তখন আমি বলে উঠলাম, না 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 কবিরাজ, এখানে এখনই যেতে হবে, না হলে আজকে রাতে কেউ থাকতে পারবে না, সবাইকে মেরে ফেলবে। তখন কবিরাজ বলে উঠলো, আরে কোনো সমস্যা হবে না, আমার 6টা জিন আছে, বাড়িতে জিন আছে, ওদেরকে পাঠিয়ে দিচ্ছি, ওরা গিয়ে আপনার গ্রামকে অবশ্যই পাহারা দিবে, সমস্যা নেই। এই বলে 6টা জিনকে পাঠিয়ে দিল। তখন ওই জিনরা চলে গেল। তখন কবিরাজ বলে উঠলো, এখন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এইভাবে আমি এবং কবিরাজ কথা বলতে বলতে প্রায় রাত 12টা বেজে গেছে। হঠাৎ দেখে তার একটা জিন এসে বলছে, কবিরাজ আপনি একটু বাইরে আসেন। কবিরাজ সাথে সাথে বাইরে চলে যায়, গিয়ে দেখে তার জিন কাঁপছে। সে ভয় ভয় পড়ল, কবিরাজ আপনি আমাদের গ্রামে কেন পাঠিয়েছেন? তখন কবিরাজ বলে উঠলো, কেন, কি হয়েছে? আপনারা ভয় পাচ্ছেন কেন? কি হয়েছে বলেন? তখন ওই জিনগুলো বলতে শুরু করলো, আপনি যখন আমাদেরকে পাঠিয়েছেন ওই গ্রামে, তখন আমরা ওই গ্রামে যাই, যেই না ওই গ্রামে পা রেখেছি তখনই দেখি চারদিকে শুধু হাসির শব্দ। কেউ একজন বলে উঠলো, এই জানোয়ারের বাচ্চা, তোরা কিনা জিন হয়ে একটা সাধারণ মানব জাতিকে বাঁচাতে এসেছিস, আজ তোদেরকে বাঁচাতে পারবে না। সে জিন তখন হাওয়ায় গতিতে এসে আমার 5 বন্ধুকে সাথে সাথে মেরে ফেলবে। আমি পানি আসছি, সে আমাকেও রীতিমতো মেরে ফেলবে। কবিরাজ এই কাজে হাত দিন না, আমাদের সবাইকে মেরে ফেলবে, আপনাকেও মেরে ফেলবে। সেই গ্রামের কাউকে বাঁচতে দেবে না, দয়া করে আপনি এই কাজে হাত দিন না। এই বলে সে জিনটা চলে গেল। তখন আমি দেখি কবিরাজ সাহেব মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে ভয় পেয়ে বলে উঠলো, ভাই আপনার এই কাজ তো আমি করতে পারবো না, আমার ক্ষমা করে দেন। আমার থেকে ভালো কোনো শক্তিশালী কবিরাজের কাছে যান, কেমন? আমার ক্ষমা করে দেন, আমি পারবো না, আমার জিন করতে পারে না, মারে ফেলছে আমার জিন রে। ঠিক আছে, আর আমি কি করব? আমি করতে পারতাম না। সকালবেলা আপনারা চলে যান, অন্য কোনো গ্রামে যান, ঠিক আছে? অন্য কোনো গ্রাম থেকে একটা ভালো কবিরাজ নিয়ে আসেন, আমারে মাফ করে দেন, আমি পারবো না, আমি পারবো না। এরপর সে বলল, সকালে ঘুম থেকে উঠে চলে যান আপনারা গ্রামে, কেমন? এই বলে সে কবিরাজ তার কথা বলা শেষ করে ঘুমিয়ে পড়ল। তখন আমিও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বাড়িতে এসে দেখি আমার বড় ভাইয়ের ছেলে সাইমনকে মেরে ফেলেছে এবং তার লাশ নদীর মাঝে পাওয়া গেছে। তার দেহ থেকে মাথাটা আলাদা ছিল। এটা দেখে তো রীতিমতো সেখানে অজ্ঞান হয়ে পড়লাম। যখন আমার জ্ঞান ফিরেছে তখন দেখি খাটের মধ্যে শুয়ে আছে আমার বড় ভাই এবং ভাবি যে কি কান্না করছিল, সেই কান্না দেখে রীতিমতো ছেলেকে হারিয়ে যা বলে বোঝানোর মতো নয়। এরপর 2 দিন পর হঠাৎ দেখি আমার এক মামা শ্বশুর একজন তান্ত্রিককে নিয়ে আসছে। সেই তান্ত্রিক অনেক শক্তিশালী, তার সাথে ভয়াবহ জিন ছিল। তান্ত্রিক এসে বলে উঠলো, আপনারা কেউ চিন্তা করবেন না, এই জিনকে আমি দেখবো, কেমন? এভাবে দিনের পর দিন, রাতের পর রাত আসলো। তখন ওই কবিরাজ বা তান্ত্রিক বলে উঠলো, গ্রামের যত মানুষ আছে সবাইকে বলেন আজকে রাতে যেন কেউ ঘর থেকে বাইরে না হয়, কেমন? কোনো কাজ ছাড়া সবাই ঘরে থাকবেন, ঠিক আছে? বেরোবেন না। তখন ওই তান্ত্রিক বলে উঠলো, আপনারা কেউ ঘর থেকে বাইরবেন না, এবং আমি যদি ডাকি তারপরও বাইরবেন না। এই বলে সেই তান্ত্রিক আমাকে নিয়ে জঙ্গলে চলে গেল। সেখানে ভাতিজার বন্ধু বান্ধব পাঠিয়ে দিয়েছিল। ওখানে কি বিশাল একটা বিদ্যা আঁকলো এবং আমাকে বলল, আপনি এই বিদ্যার ভেতরে থাকবেন, ঠিক আছে? বাইরে বেরোবেন না। যদি আসেন আপনার মৃত্যু কিন্তু কনফার্ম হয়ে যাবে, আমি আপনাকে বাঁচাতে পারবো না, যতই ভয়াবহ হোক না কেন, তারপরও ওই দাগের বাইরে যাবেন না, কেমন? এই বলে ওই তান্ত্রিক আরেকটা গোল বৃত্ত আঁকলো এবং সেই গোল বৃত্তের ভিতরে মোমবাতি এবং কলসি এবং মাটির পাতিল রাখলো। তখন আমি দেখি ওই তান্ত্রিক বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়তে শুরু করলো। এমন ভাবে কিছুক্ষণ সময় চলে যাওয়ার পর হঠাৎ দেখি চারপাশে ভয়াবহ বাতাস গর্জন দিয়ে উঠলো আর বলে উঠলো, এই জানোয়ারের বাচ্চা, তুই আমাকে কিসের জন্য ডাকলি? তোর কি মরার ভয় নেই? যদি বাঁচতে চাস তাহলে তোর হাতে 5 মিনিট সময় আছে। যদি বাঁচতে চাস তাহলে চলে যা, নয়তো মরবি, তোর বংশকে নির্বংশ করে হলো মাথায় রাখিস। তখন ওই তান্ত্রিক বলে উঠলো, শয়তানের শয়তান, তুই আমাকে কিছু করতে পারবি না।
তোকে ভালো ভালো বলছি, তুই গ্রাম ছেড়ে চলে যা, তা না হলে তোকে কিন্তু আমি এখানেই বেড়ে ফেলবো। এই কথা শুনে সে জিনটা বলে উঠলো, তুই আমাকে মারবি? হ্যাঁ, তুই আমাকে মারবি? তুই আমাকে চিনিস আমি কে? আমি হলাম জান্নান জিন। এই কথা শুনে সে তান্ত্রিকের সাথে সাথে বাটিতে লুটিয়ে পড়লো আর বলতে শুরু করলো, হে প্রভু, ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি এটা আপনি, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন প্রভু। এই বলে সে তান্ত্রিক কান্নাকাটি শুরু করলো। তখন ওই জান্নান জিন বলল, আমার কাছে কোনো ক্ষমা নেই। তোর যে কি ভয়াবহ অবস্থা হবে তুই শুধু দেখ। তখন সবাই দেখলো তার বিভৎস এক হাসি। যখন হাসছিল তখন বুক দিয়ে লাভা গড়িয়ে গড়িয়ে পড়ছিল আগুনের সেই লাভা। তার মাথায় বিশাল বড় বড় শিং, মাথা যেন দেখাই যায় না। তার পিছে হাজার হাজার অবয়ব তাকে সেজদা দিতে থাকে আর বলতে শুরু করলো, জয় হোক, জয় হোক আমার প্রভুর, জয় হোক। এই বলে সেই অবয়বগুলো হাসতে শুরু করলো। তখন জান্নান জিন তার হাত দিয়ে ওই তান্ত্রিকের কণাটা মাথা থেকে আলাদা করে ফেললো এবং এক ভয়াবহ অবস্থা, বিশ্বাস করবেন না কোনি ভাই, ভয়াবহ রূপ দেখে আমি সাথে সাথে ওখানে অজ্ঞান হয়ে গেছি। যখন আমার জ্ঞান ফিরলো তখন আমি বাড়িতে খাটের উপরে শুয়ে আছি। আমার চারপাশের মানুষ যেন কান্নাকাটি করা শুরু করলো আর কেউ কেউ বলতে শুরু করলো, ওই তান্ত্রিক কোথায়? ওই তান্ত্রিকের লাশ তো পাই না। তখন সবাই গিয়ে এসে আমাকে জিজ্ঞেস করতে শুরু করলো, ওই তান্ত্রিক কোথায়? তান্ত্রিক তখন আমি সবাইকে সমস্ত ঘটনা খুলে বললাম। এভাবে চলে গেল আরো 3টা দিন। বিউজফি ভাই, এখান থেকে শুরু হলো আসল ঘটনা। সবাই শুনতে থাকেন, বুঝতে পারবেন। হঠাৎ একদিন রাতের বেলা শুয়ে আছে, তো এক ভয়াবহ হাসি শব্দ শুনতে পেলাম। বলল, কেউ বাঁচবি না, কেউ বাঁচবি না, সবাইকে মরতে হবে, প্রস্তুতি নিয়ে ফেল। তোরা আমার 3 ছেলেকে মেরেছিস, তোদের কাউকে বাঁচতে দেব না। এই পুরো গ্রামকে আমরা শ্মশান বানিয়ে ফেলবো। এরকম ভয়াবহ হাসিতে পুরো রাতটা পার হয়ে গেল এবং সকালবেলা উঠে দেখি পুরো গ্রামের মানুষ রীতিমতো আতঙ্কিত হয়ে আছে। কেউ কেউ গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। হঠাৎ একদিন আমার স্ত্রী রাতের বেলায় বাথরুমে যাওয়ার জন্য রানা হলো। সে বাথরুমের ভেতরে গেল, কিন্তু সে আর বাথরুমের ভেতর থেকে আসে না। প্রায় 5 ঘন্টা হয়ে গেল, কিন্তু সে আর আসলো না। আমি একটু চিন্তায় পড়ে গেলাম, কি হলো, এত সময় তো লাগে না, এখনো আসেনি। এই ভেবে যখন আমি বাথরুমের দরজাটা খুলতে যাবো, সাথে সাথে দেখি বাথরুমটা নিচে রীতিমতো রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে আর ভেতর থেকে যেন কচমচ কচমচ করে আওয়াজ হচ্ছে, যেমনটা কোনো কুকুর বা বিড়াল হাড্ডি খেলে যেমন কচমচ কচমচ আওয়াজ হয়, ঠিক তেমন একটা আওয়াজ হচ্ছে। আমি সাথে সাথে দরজার লাঠি দিয়ে দরজাটা ভেঙে ফেলি এবং ভেঙে ফেলে যা দেখি তা দেখে রীতিমতো আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। আমি দেখি আমার স্ত্রীর বুক ছিঁড়ে, বুকের মাঝখান দিয়ে কলিজা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমাকে দেখে অবুকটা বিশ্রাটা হাসি দিল। তার চোখগুলো যেন লাল টকটকে ছিল, তার মাথাটা ছিল একদম চ্যাপটা। তার হাসি দেখে ওখানে আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেছি। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি দেখি আমার স্ত্রীর লাশ জানাজা দেওয়ার জন্য মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে। তখন আমি কান্না করতে করতে অজু করে মসজিদে চলে আসলাম জানাজা দেওয়ার জন্য এবং জানাজা দিয়ে এসে ঘরে বসে কান্না করছি আর ভাবছি এই পুরো গ্রামকে আমি যেভাবে হোক বাঁচাবো। যে গ্রামে আমার স্ত্রী, ভাই, ভাতিজা আরো অনেক মানুষকে ওই জিনটা মেরে ফেলেছে। আমি কাউকে মরতে দেবো না। তারপর থেকে আমি শুরু করলাম কবিরাজ খোঁজা। ওই দিন রাতে শুয়েছিলাম, হঠাৎ জানি কখন ঘুমিয়ে পড়ি এবং তার নিজেও জানি না। হঠাৎ স্বপ্নে দেখি কেউ আমাকে হুমকি দিয়ে বলছে, রে কবিরাজ খুঁজবি, যা খুঁজে নিয়ে আয়, কাউকে বাঁচতে দেব না। আস্তে আস্তে পুরো গ্রামকে আমি শ্মশান বানিয়ে ফেলবো, কেউ বাঁচতে পারবি না রে, কেউ না। এই বলে সে চলে যায়। তখন আমি ঘুম থেকে এক লাফ দিয়ে উঠে পড়ি। তখন কিছুক্ষণ পর আবারও ঘুমিয়ে যায়। সকালবেলা দোকানে গিয়ে নাস্তা করে এসে ঘরের দরজায় এসে বসেছি। হঠাৎ করে এক লোক এসে সালাম দিল, বলল, আসসালামু আলাইকুম। তখন আমি বলে উঠলাম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কে? তখন সে লোকটি জবাব দিল, আমি হলাম একজন ফকির, ওই মানুষ। আপনার গ্রামে কোনো সমস্যা আছে? এত লোক কমে গেছে কেন? তখন আমি বলে উঠলাম, এই গ্রামে শয়তানের ছায়া পড়েছে আর সে পুরো গ্রামকে ধ্বংস করে দিচ্ছে। যত কবিরাজ আসছে সবাইকে মেরে ফেলছে। এখন কোনো কবিরাজ আর সেই গ্রামে আসতে চায় না। আর আমরা কি করতে পারবো? আমরা তো কিছু করতে পারবো না। এই গ্রাম তো আগের মতো শান্তিতে থাকতে। তখন ওই ফকির বলে উঠলো,
আচ্ছা, আমি সন্ধ্যার সময় পুরো গ্রামের মধ্যে একটা জায়গায় সবাইকে আসতে বলবেন, ঠিক আছে? দেখি এই জিনকে আমি তাড়াতে পারি কিনা। তখন আমি বলে উঠলাম, আপনি একজন ফকির মানুষ, আপনি কি আর এসব করতে পারবেন? কত বড় বড় তান্ত্রিক আসলেও কেউ তো বাঁচাতে পারলো না গ্রামকে, সবাইকে তো ওই জিনটাই মেরে ফেললো। তখন ওই ফকির বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সবাইকে বলেন বিকেলবেলা সবাইকে এক জায়গায় জন্য আসার জন্য, কেমন? তখন আমি বললাম, ঠিক আছে, এখন গিয়ে বাইকিং এ পড়ে দেবো মসজিদে গিয়ে। তখন লোকটা আমার কাছ থেকে 20 টাকা নিয়ে চলে গেছে। এভাবে পুরোটা দিন চলে যাচ্ছিল। তখন বিকেল 5টা ওই ফকির আবারও আসলো আমাদের গ্রামে, এসে সবাইকে সালাম দিল। তার মাঝে একটা লোক বলে উঠলো, আর এই লোক কি করবে? তার যে বড় বড় কবিরাজ তান্ত্রিক কিছু করতে পারলো না, ও আসে আমাদের গ্রামকে বাঁচাতে, তাই না? তখন ওই ফকির লোকটা একটা মুচকে হাসি দিয়ে তার ব্যাংকের থেকে কিছুটা জিনিস বের করলো। তারপর দেখি সে কি যেন বিড়বিড় করে মন্ত্র পড়া শুরু করলো, এবং হঠাৎ করে দেখি আস্তে আস্তে পুরো গ্রামে রীতিমতো সুগন্ধি ছড়িয়ে পড়েছে। তখন আমি বলে উঠলাম, এত সুন্দর সুঘ্রাণ কোথা থেকে আসছে? তখন ওই ফকির লোকটা বলে উঠলো, আমার বন্ধু আমার বন্ধু জিন চলে এসেছে। তখন আমরা সবাই বলে উঠলাম, কোথায়? কাউকে তো দেখছি না। এই তোরা কেউ দেখতে পাচ্ছিস বলতো? তখন সবাই বলে উঠলো, আরে না, আমরা তো কেউ দেখতে পাচ্ছি না। তখন ফকির বলে উঠলো, আপনারা কেউ দেখতে পারবেন না, শুধু আমি দেখতে পারবো। তখন আমরা সবাই বলে উঠলাম, বলেন না, আমাদের সামনে আসার জন্য ওনাকে দেখতে চাই। তখন ফকির বলে উঠলো, বন্ধু আপনি সামনে আসেন, সব আপনাকে দেখতে চায়। তখন দেখি আসমান থেকে একটা দমকা হাওয়া আগুনের গোলা হয়ে রীতিমতো গ্রামের এই উপরে এসে পড়লো। ওই আগুনের গোলার ভেতর থেকে নোরানি চেহারা কত সুন্দর মায়াবী একটা সালাম দিল আর বলল, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি একজন জিন, ওই ফকিরের সাথে আমি থাকি, এবং মুসলিম জিন, আমার নাম লায়ন জিন। আপনারা কেউ ভয় পাবেন না, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। আমার বন্ধু আমাকে সবকিছু বলেছে। আপনাদের গ্রামে এক ভয়াবহ জিন, তার নাম জান্নান জিন, সে অনেক অনেক ভয়ঙ্কর। তার সাথে মোকাবেলা করার মতো আমার এতটুকু শক্তি নেই, তারপরও চেষ্টা করব আপনাদের এই গ্রামকে বাঁচানোর জন্য ইনশাআল্লাহ। তখন ওই ফকির বলে উঠলো, আচ্ছা বন্ধু, এখন কি করা যায়? তখন ওই জিনটা বলে উঠলো, বন্ধু 7 গ্রামের 7টা ঘরের মাঝখানে বাটি রাখবে এবং 7 গ্রামের 7টা পাতিল লাগবে, এগুলো জোগাড় করেন, কালকে আমি আবারও আসবো। আর এই গ্রামে কেউ আজকে রাতে ঘর থেকে বের হবেন না, দয়া করে, যদি বের হন তাহলে ওই দিন আপনাকে মেরে ফেলবে, তো কেউ ঘর থেকে বের হবেন না। এই বলে সে লায়ন জিন চলে গেল। তখন ফকির বলে উঠলো, কালকের দিনের ভেতরে সবকিছু জোগাড় করবেন, পরের দিন সন্ধ্যার সময় আমি আবারও আসবো, কেমন? এই বলে সে ফকির চলে গেল। তারপরের দিন সবাই মিলে সবকিছু জোগাড় করে রাখলাম। তারপরের দিন ওই ফকির আসলো, এসে বলে উঠলো, আজকে রাত্রে কেউ ঘর থেকে বেরোবেন না, যত সমস্যা হোক ঘর থেকে কোনোভাবে বেরোবেন না। যদি আপনাদের আমিও ডাকি, আমার রূপেও যদি আসে, তখনও বেরোবেন না, ঠিক আছে? তখন সবাই যার যার ঘরে চলে গেল। ফকিরকে বলে উঠলাম, আমি আপনার সাথে থাকবো, সমস্যা নেই তো? আমাকে মেরে ফেলে তাহলে মেরে ফেলো, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। আমি আর বেঁচে থেকেই বা কি করবো? আমার স্ত্রী, আমার ভাতিজা সবাইকে তো মেরে ফেলেছে, ওই জিন সবাইকে মেরে ফেলেছে, আমি আর বেঁচে থেকে বা কি করবো? যদি বাঁচি তাহলে সবাইকে নিয়ে বাঁচবো, না হলে মরে যাব, কোনো সমস্যা নেই। তখন ওই কবিরাজ বলে উঠলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটা বৃত্ত এঁকে দিচ্ছি, এটার বাইরে যাবেন না আপনি, যত সমস্যা হোক বাইরে যাবেন না, আর ভয় পাবেন না। তখন আমি বলে উঠলাম, আচ্ছা ঠিক আছে। তখন দেখে ওই ফকিরটা 7টা পাতিলের ভেতরে 7টা গ্রামের বাটি রাখলো, আর তার ব্যাগের থেকে আরো কি একটা যেন রাখলো 7টা পাতিলে। তখন দেখি কি যেন বিড়বিড় করে পড়তে শুরু করলো। হঠাৎ দেখি পুরো গ্রামটা বাতাসে রীতিমতো গাছপালা মনে হচ্ছে এখনই ভেঙে ফেলবে। দেখি কেউ একজন গর্জন দিয়ে বলে উঠলো, এই জানোয়ারের বাচ্চা, তোর কি বড় সব শিখেছি? তোর এগুলো বন্ধ কর, না হলে কিন্তু তোকে আমি জিন্দা দাফন করে ফেলবো, মাথা রাখিস। তখন ফকিরটা বলে উঠলো, আয় সামনে আয়, তাহলে না হলে কিন্তু তোকে এখনই বন্দি করবো। তুই গ্রামের মানুষকে কেন মারছিস? তখন ওই জিনটা বলে উঠলো, কেন মারছি তোর কাছে বলতে হবে? তোর মতো আদম সন্তান আমার কিছু করতে পারবে না, মাথায় রাখিস। এখান থেকে চলে যান, ভালো ভালো বলছি, চলে যান, না হলে তোকে এখনই মেরে ফেলবো, পুরো বংশ নির্বংশ করে দেবো। তখন ফকির বলে উঠলো,
তুই আমার কিছু করতে পারবি না। বন্ধু, আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন ওই শয়তানকে বন্দি করতে। তখন ওই জান্নান জিন ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলে উঠল, একটা জিনকে নিয়ে আসছি আমাকে বন্দি করার জন্য। তখন লায়ন জিন বলে উঠল, শয়তান, জানিস আমি কে? আমি হলাম লায়ন। আজ তোকে বন্দি করে আমার রাজ্যে নিয়ে যাব। তখন জান্নান জিন বলে উঠল, আগে আমার লোকদের সাথে যুদ্ধ কর, তারপর আমাকে বন্দি করিস। তখন লায়ন জিন রীতিমতো গর্জন দিয়ে তার আসল রূপে ফিরে আসলো, যে বিভৎস এক রূপ। তার এতটা ভয়াবহ রূপ দেখে সবাই হতভম্ব হয়ে গেল, যে এত সুন্দর রূপ, এত সুন্দর মানুষের রূপে সে ভয়াবহ হতে পারে তা বোঝানো সম্ভব হবে না। সে যেন মুহূর্তে সিংহর মতো ভয়ঙ্কর হয়ে গেল। তার নামের সাথে তার চেহারার এক অদ্ভুত মিল পাওয়া গেল। সাথে সাথে গিয়ে জিনদের উপরে আক্রমণ করা শুরু করলো। তারপরে জান্নানকে রীতিমতো ভয়াবহ অহংকার দিয়ে বলে উঠলো, এই জানোর বাচ্চা, তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। এই বলে সে তার ভয়াবহ রূপ নিয়ে বেরিয়ে আসলো। তখন দেখি লায়ন জিন কাকে যেন কি বলল এবং বলল, রোমান, তুই কোথায়? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। সবাই দেখলাম আসমান থেকে একটা জিন নেমে আসলো। তাকে দেখে ওই জান্নান জিন দেখে একটু ভয় পেয়ে গেল এবং ভয় ভয় বলতে শুরু করলো, তুই কাকে আহ্বান করেছিস? কাকে আহ্বান করেছিস? তখন লায়ন জিন রীতিমতো জোরে জোরে হাসি দিয়ে বলে উঠল, আমার ভাই রোমান। রোমান জিন, তুই কি ভেবেছিস আমি তোর সাথে মোকাবেলা করব? আমি জানি তোর সাথে আমি পারবো না। এই জন্য আমার ভাইকে আমি আগিয়ে রেখেছি, সে তোকে বন্দি করবে। জানোর বাচ্চা, বহুত অসহায় মানুষকে মেরে ফেলেছিস, ওরা না জেনে ভুল করেছে। 3 ছেলেকে মেরে ফেলেছিস, এর জন্য তুই পুরো গ্রামকে একেবারে শয়তানের নামে বলে দিবি। আজকে তোকে বাঁচাতে কেউ পারবে না, আজ তোকে বন্দি করবই। তখন লায়ন জিন ফকিরের উদ্দেশ্যে বলে উঠল, আপনি মন্ত্র পড়া শুরু করুন, তাকে আপনি বোতলে বন্দি করতে হবে। এই পরে লায়ন জিন, রোমান জিন এবং তার সাথে যুদ্ধে শুরু হয়ে গেল। একটা পর্যায়ে ওই ফকির জান্নান জিনকে বোতলে বন্দি করে ফেললো। ওই ফকির তখন আমার উদ্দেশ্যে বলে গেল, ভাইজান, আপনাদের এই গ্রাম এখন সম্পূর্ণ মুক্ত হয়ে গেছে। আপনারা আগের মতো স্বাধীনভাবে গ্রামে চলতে পারেন, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যাই, এই জিনকে আমি সাথে করে নিয়ে যাচ্ছি। আর কোনো সময় সে যদি মুক্তি পেয়ে যায়, তাহলে পুরো গ্রামকে কিন্তু একেবারে শ্মশান বানিয়ে ফেলবে। আশা করি সমস্যা হবে না। তারপর ওই ফকির আমাদের কাছ থেকে বিদায় নিয়ে সে চলে যায়, কিন্তু তার সাথে 2 বছরে একদিনও আমাদের গ্রামের কারোর সাথে দেখা হয়নি। 2 বছর পর সে আবারও মুক্তি পেয়ে গেল। গতকাল একসাথে 7 জন লোকের মৃতদেহ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়, এবং সে পুরো গ্রামের উদ্দেশ্যে বলে উঠছে, আমি ফিরে এসেছি। এখন তোদের আর কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে, কেউ না। আমি মুক্ত। আমি এখন আগের থেকেও অনেক বেশি শক্তিশালী। আমার ছেলেকে আমি প্রতিশোধ নিবই। এই পুরো গ্রামকে আমি ধ্বংস করে ফেলবো। এই বলে সে গর্জন দিতে থাকে। তারপর সকালবেলা উঠে দেখি প্রত্যেকটা বাড়ি বাড়ি একটা একটা করে গাছ উঠিয়ে ফেলেছে। তারপর দিন থেকে প্রত্যেকটা দিন একটা একটা করে লাশ ওই বাগানের ভেতরে পাওয়া যায়। এভাবেই চলতে থাকে। এখন আমাদের গ্রামে গতকালকে একটা মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করি এবং বলি আমাদের গ্রামের পুরো ঘটনাটা। তখন ইমাম সাহেব বলে উঠলো যে একজন কবিরাজ আছে, আশা করি সে পুরো গ্রামকে আবার আগের মতো মুক্তি দিতে পারবে। তার নাম হচ্ছে গণি কবিরাজ। তার সাথে অনেক ভয়ঙ্কর একজন জিন আছে। ওই জিনের ওসিলায় সে আপনাদের গ্রামকে পুরো জিনের হাত থেকে মুক্তি করতে পারবে ইনশাল্লাহ। আপনি ওই কবিরাজের কাছে যান এবং গিয়ে তার সবকিছু খুলে বলেন। আশা করি ওই কবিরাজ আপনার খালি হাতে ফেরাবে না। আপনার সময় নষ্ট না করে আজ চলে যান, কেমন? এই বলে দাদুভাই লোক তার ঘটনা শেষ করলো। আমি তার ঘটনা শুনে একেবারে হতভম্ব হয়ে গেলাম। আমি কি বলবো, তাকে তো একটা জিন এতটা খারাপ হতে পারে, তার ছেলেকে মেরে ফেলেছে না জেনে না বুঝে, সাপের রূপে ছিল। এই জন্য লোকটা জানতে পারেনি তার 10 থেকে 12 জন লোক একেবারে পুরো গ্রামকে রীতিমতো মেরে ফেলেছে। অদ্ভুত অবস্থা। তখন আমি ওই লোককে বলে উঠলাম, আপনি এখন চলে যান, আমি কালকে আপনাদের গ্রামে আসবো, কেমন? তখন ওই লোকটা বলে উঠলো, আপনি তো আমাদের গ্রামে ছিলেন না, তাহলে কিভাবে যাবেন? তখন আমি বলে উঠলাম, ওইটা আপনার চিন্তা করতে হবে না।
আপনার গ্রাম আমি বার করব, আপনি নিশ্চিন্তে যেতে পারেন এবং সবাইকে বলে দিবেন কেউ যেন রাতের বেলা ঘর থেকে বের না হয় ইনশাআল্লাহ। কালকেই হবে শয়তানের শেষ দিন ইনশাআল্লাহ। এই বলে তাকে বিদায় দিয়ে আমি চলে গেলাম। রাত হলো, এশার নামাজ পড়ে খাবার খেয়ে বসে আমার বন্ধু আগুনজিনকে স্মরণ করলাম এবং তখন হঠাৎ দেখি একটা জিন আমাকে বলে উঠলো, আসসালামু আলাইকুম। আমাকে আগুনজিন পাঠিয়েছে, ওর একটু ব্যস্ত আছেন, আপনার সাথে সে কাল দেখা করবে, সে এখন আসতে পারছে না, আপনি তাকে বিরক্ত করবেন না। এই বলে সে জিনটা চলে গেল। তখন আমি একটু টেনশনে পড়ে গেলাম। কালকে তো বললাম ওই লোকের গ্রামে আমি যাব, তা এখন আমি কি করব? খুব টেনশনে পড়ে গেলাম। তখন চিন্তা করলাম আমি একাই চলে যাব গ্রামে, তাকে বেশি ডাকলে সে বিরক্ত বোধ করতে পারে, তাই আর ডাকবো না। তারপরের দিন দুপুরবেলা খাবার খেয়ে চলে গেলাম ওই গ্রামের উদ্দেশ্যে। যেতে যেতে সন্ধ্যা 8টা বেজে গেল। ওই গ্রামে যেই না ঢুকবো তখনই দেখি পুরো গ্রামে শুধু কালো কালো ছায়া, পুরো গ্রামে রীতিমতো ছায়া বেড়ে গেছে। আমি বাড়িতে ঢুকতে লাগলাম, হঠাৎ দেখি কে আমাকে উদ্দেশ্য করে বলে উঠলো, স্বাগতম তোকে শান্তিপুর গ্রামে, স্বাগতম গণি কবিরাজ। আর দাদু ভাই কি যে ভয়ঙ্কর তার হাসি, আমি বলে বোঝাতে পারবো না। তখন সে আমাদের উদ্দেশ্যে বলে উঠলো, কিরে গণি কবিরাজ, তোর কি মরার ভয় নেই? তুই অনেক ক্ষমতাসীন কবিরাজ, তুই তো বুঝতে পারছিস গ্রামে কি চলছে। তারপর যখন চলে এসেছিস এই গ্রামকে বাঁচানোর জন্য, তোকে আমি মারবো না, তোকে একটা প্রস্তাব দিচ্ছি, যদি রাজি থাকিস তাহলে তোর ক্ষমতা আরো বাড়িয়ে দিব। তোর সাথে অনেক ক্ষমতাশীল জিন তাকে আমি জানি, তোকে দেব আরো বেশি ক্ষমতাশীল এক জিন দেব। তুই শুধু আমার হয়ে কাজ কর, তুই গ্রামকে বাঁচাতে আসিস না, তুই আমাকে প্রভু বলে স্বীকার কর, তাহলে আমি তোকে ছেড়ে দেব। তুই আমার হয়ে কাজ করবি আর এই পুরো শান্তিপুর গ্রামে তুই রাজ করবি। আমি বলে উঠলাম, এই শয়তানের বাচ্চা, জানোর বাচ্চা, তুই আমাকে বলছিস আমি তোকে প্রভু মনে করব? আরে না, আমি হলাম আল্লাহর শ্রেষ্ঠ উম্মত। আমি এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। আর তোর মতো একটা শয়তানকে আমি ভয় পাবো? তোকে ভালো ভালো বলছি, তুই গ্রামকে ছেড়ে চলে যা, জীবনে যেন আর এখানে না দেখি। শুধু মরার জন্য তাকে যাস না, বুঝতে পেরেছিস? চলে যা, গ্রাম ছেড়ে চলে যা। তোকে আমি একবার মাফ করে দিলাম, যা চলে যা। তোর এই শয়তান দলকে দিয়ে এই গ্রাম ছেড়ে চলে যা। আমার এই কথা শুনে জান্নান জিন বলে উঠলো, এই জানোয়ার বাচ্চা, তুই আমাকে মাফ করে দিচ্ছিস? আমি চলে যাবো এই গ্রাম ছেড়ে। জানোয়ার বাচ্চা, তোর মরার সময় হয়ে এসেছে। তুই আজ মরবি রে, মরবি। এই বলেন হাসতে হাসতে সে প্রকাশ হতে লাগলো। দাদু ভাই, তুই বিশ্বাস করবি না, কি যে বিভৎসতার রূপ! ওরে বাবারে বাবা, আমি কোনোদিন এরকম বিভৎস রূপ দেখিনি। তার মাথা ছিল আসমানের উপরে, তার পা ছিল মাটিতে, তার শরীর দিয়ে রীতিমতো ছোট ছোট কাঁটার মতো বেরিয়ে আসলো, বুক দিয়ে লাড়া পড়ছে আর ঘ্যান ঘ্যান করে শব্দ হচ্ছে। শরীর দেহটা বিশাল বড় হয়ে গেল, মানুষ তার সামনে রীতিমতো দেখলে যে কেউ রীতিমতো হার্ট ফেল করে মারা যাবে। ওই জিন আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। তখন আমি তাকে বলে উঠলাম, দেখ শয়তান, তোকে ভালো ভালো বলছি, এই গ্রাম ছেড়ে চলে যা, আর না হলে সে যদি একবার আসে না, তাহলে তোকে স্বয়ং ইবলিস বাঁচাতে পারবে না, বুঝিস? কিন্তু তুই চলে যা, চলে যা। যে না এমন কথা বলছিস, সাথে সাথে আমার এমন জোরে একটা লাথি মারলো, যা শুনে মনে হলো প্রায় 40 হাত দূরে গিয়ে পড়লাম আমি। তখন আমার কোমরে রীতিমতো আঘাত পেয়েছি, আমি উঠতে চড়তে পারছিলাম না। আস্তে আস্তে উঠে বসলাম, আমার আগুনজিনকে স্মরণ করতে লাগলাম। শুরু করলাম, যেই না জান্নান জিন আমার উপর আক্রমণ করবে, ঠিক তখনই পুরো গ্রামের বাতাস রীতিমতো বিকট ভাবে হতে শুরু করলো, গাছপালা ভেঙে যেতে শুরু করলো, আকাশ বিদ্যুৎ বিজলি চমকাতে শুরু করলো, চারিদিকে নীরবতা রীতিমতো এক নিমিষেই রীতিমতো কোথায় যেন হারিয়ে গেল। দাদু ভাই, যখন আমি দেখি আগুনজিনের আগমন হচ্ছে, আমি রীতিমতো খুশিতে কান্না করে দিলাম। যাক, আল্লাহর রহমতে সে আমার ডাক শুনতে পেয়েছে, আমার স্মরণে সে সাড়া দিয়েছে। আমি দেখি চারিদিক থেকে এক হাসি দিয়ে সে বলে উঠলো, জানোয়ারের বাচ্চা, শয়তান, তুই আমার বন্ধু গণি কবিরাজের শরীরে আঘাত করেছিস, তুই আজ বাঁচতে পারবি না। তোকে স্বয়ং তোর প্রভু ইবলিস যদি এখানে আসে, তাকে ছাড়বো না আমি। তখন জান্নান জিন বলে উঠলো, এরে তুই জানোয়ারের বাচ্চা, আমাকে হুমকে দিচ্ছিস? সাহস থাকতে আমার সামনে আয়, তোর পরিচয় দে। জানোয়ারের বাচ্চা, ভিতর মতো আড়ালে বসে হুমকে দিচ্ছিস? জানোয়ার, সামনে আয়, কথা বল। তখন আগুনজিন বলে উঠলো, তুই আমাকে হুমকি দিচ্ছিস? আমি যদি তোর সামনে আসি, তুই ভয়ে মারা যাবি,
কি আমার পরিচয় জানতে চাচ্ছিস? শোন, আমার পরিচয়, আমি হলাম সেই সত্তা যে এক আল্লাহ ছাড়া এই পৃথিবীর আর কাউকে ভয় পায় না, যাকে দেখলে পুরো জিন জাতি ভয়ে ভয়ে কেঁপে কেঁপে ওঠে। তোর প্রভুই বুড়িস আমার নাম শুনলে এই রাস্তা দিয়ে আসে না। আমি হলাম সেই জিন যাকে দেখলে খারাপ তান্ত্রিক ভালো হয়ে যায়। আমি হলাম সেই জিন যে জিনের আগমন মৃত্যু তুই আমাকে আহ্বান করেছিস। আজ তোর কোনো রক্ষা নেই। এদিকে তাকা, দেখ তো আমাকে চিনতে পারিস কিনা। তখন জান্নান জিন বলে উঠল, তোর মতো হাজার হাজার জিন আমার পায়ে এসে সেজদা দিয়ে রাখে, আমাকে হাজার হাজার প্রভু বলে রাখে মানুষে, জানোয়ারের বাচ্চা। তখন আগুন জিন তার আসল রূপ প্রকাশ পেল। তাকে দেখে কিছুটা ভয় ভয় বলে ওঠে, তোর নাম কি? তোর পরিচয়টা দিয়ে। তখন আগুন জিন বলে উঠল, আমার নাম আগুন জিন। এই কথা শুনে জান্নান বলে উঠল, তোরা প্রকাশ প্রকাশ। তখন আমি দেখি চারিদিকে হাজার হাজার কোটি কোটি অবতার চোখে ছিল রীতিমতো লাল মুখ, রীতিমতো বানরের মতো কোটি কোটি পিশাচ জিন রীতিমতো আগুন জিনের উপরে আক্রমণ করা শুরু করে দিল। তখন আগুন জিন এক ভয়ঙ্কর ভাবে চিৎকার দিয়ে তার আসল রূপে ফিরে আসে। তারপর কি যে বিভৎস অবস্থা তার রূপে, দুই হাত রীতিমতো নিচ দিয়ে আরো দুইটা হাত যেন বেরিয়ে আসলো, পেট দিয়ে ডানা বেরিয়ে আসলো, মাথা দুটো সিং হয়ে গেল, আর বুক দিয়ে রীতিমতো শরীর দিয়ে রাত আগুন বের হচ্ছিল, আগুন গড়িয়ে গড়িয়ে পড়ছিল, এবং সেই চোখ রীতিমতো লাল হওয়া শুরু করলো। তার মুখ দিয়ে ফু একসাথে রীতিমতো প্রত্যেকটা আবপ রীতিমতো মেরে ফেললো। এটা দেখে জান্নান জিন কিছুটা ভয় পেয়ে গেল। তখন আগুন জিন বলে উঠলো, কিরে শয়তান, তোর এই চামচা আসছে না কেন? আরো আছে নাকি? থাকলে নিয়ে আয়। আগুন জিনের এই কথা শুনে জান্নান জিন পালিয়ে যাওয়ার জন্য যেই না দৌড় দিতে যাবে, তখন আগুন জিন তার শরীর থেকে মাথাটা এক টান দিয়ে রীতিমতো আলাদা করে ফেললো আর চিবিয়ে চিবিয়ে খাওয়া ফেললো। আর 2 মিনিট পরে সে সোজরে একটা চিৎকার দিয়ে মুখ দিয়ে শুধুমাত্র আগুনের লাভা বের করলো। লাভা দাদু ভাই, প্রথমে তার আসল রূপ দেখলাম, এতটাই ভয়ঙ্কর, এতটা বিভৎস, আমি বলে বুঝাতে পারবো না। একটা জিনকে সাথে সাথে খেয়ে ফেললো। এটা কি সম্ভব? এতটা ভয়াবহ হতে পারে কোনো জিন? আমার কোনো জানা ছিল না। ওই জিনকে সে চিৎকার দিয়ে মুখ দিয়ে রীতিমতো বের করে ফেলে দিল। তখন দেখি সে আস্তে আস্তে একটা মানুষের রূপে ফিরে আসলো। তখন সে এসে আমাকে সালাম দিল আর বলল, আসসালামু আলাইকুম বৌদ্ধ, আপনাকে বলেছিলাম আমাকে ছাড়া আর কোনো কাজে হাতে নিলে কাজ করতে আসবেন না। তাহলে আপনি এসে পড়েছেন। আপনাকে আমি আমার জিনের মাধ্যমে বলেছিলাম যে আমি কালকে আসবো আপনার সাথে দেখা করার জন্য, কিন্তু আপনি আগে এসে পড়েছেন। এগুলো আমি যদি না আসতাম তাহলে আপনাকে কেউ বাঁচাতে পারতো না। তখন আমি একটু ভয় ভয় বলে উঠলাম, আচ্ছা বন্ধু, আপনার এত রাগ কেন বলুন তো? একটু আস্তে আস্তে কথা বলতে পারেন না? কেমন যেন ভয় আমার গা শিরে যেতেছে বারবার। আমি তো আপনাকে অনেক বেশি ভয় পাই। আপনি একটা জিন, আপনি কিভাবে একটা জিনকে খেয়ে ফেললেন? হ্যাঁ। তখন সে জিন একটা মুচকি হাসি দিয়ে বলে উঠলো, বন্ধু, আমার রাগ যখন উঠে যায় তখন আমি আমার বাঁচে থাকি না। আচ্ছা বন্ধু, আজ বিদায় নেই, আমি চলে যাচ্ছি। এই গ্রাম আজ থেকে মুক্ত। আপনি সবাইকে বলে দেন আজ কেউ যেন অযথায় এই প্রাণীকে না মারে। সবাইকে বলে দিবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। এবং বন্ধু, পরে আবারও কথা হবে। এই বলে আগুন জিন বিদায় নিয়ে চলে গেল। তখন আমি ওই গ্রামের উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে বলে উঠলাম, আপনারা আজ থেকে সবাই মুক্ত, ঠিক আগের মতো জীবনযাপন করতে পারবেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। আজকে রাতটার জন্য একটু জায়গা করে দেন, আমি কালকে ইনশাআল্লাহ চলে যাব। তখন সবাই বলে উঠলো, আরে কবিরাজ সাহেব, আপনি কি বলেন? আপনি 1 মাস আমাদের গ্রাম বেড়াবেন, আপনি আমাদের গ্রামটাকে বাঁচিয়েছেন, আল্লাহ যেন আপনাকে হাজার হাজার বছর হায়াত দেন। তখন আমি বলে উঠলাম, আরে না না না, এই কথা বলবেন না, আমি তো বলছিলাম মাত্র আল্লাহ আপনাদেরকে সবাইকে বাঁচিয়েছেন। আল্লাহ, আচ্ছা চলেন ঘরে চলেন, অনেক রাত হয়েছে। তো দাদু ভাই, এই শুনে আজকের ঘটনা কেমন লাগলো? তখন আমি বলে উঠলাম, দাদু ভাই, তোমার কাছে এত সুন্দর ঘটনা আছে, তুমি আগে বলনি কেন দাদু ভাই? তখন আমার দাদু ভাই বলে উঠলো,
কালকে আরেকটা ঘটনা বলবো না। ওই ঘটনাটা আরো ভয়ঙ্কর সুন্দর হবে, বুঝতে পেরেছিস? যা, আজকের মতো চলে যা, নামাজ পড়তে যেতে হবে আমার। তো জেফরি ভাই এবং প্রিয় লিসনার্সগণ, এই ছিল আমার লেখা গণি কবিরাজের শান্তিপুর গ্রামের ঘটনা। কেমন লাগলো প্রিয় জেফরি ভাই এবং প্রিয় লিসনার্সগণ? আপনাদের কাছে ঘটনাটি কেমন লেগেছে প্লিজ আশা করি সবাই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে যদি এই ঘটনা প্রচারযোগ্য মনে হয় অবশ্যই প্রচার করবেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালোবাসা পাই অবশ্যই নতুন ঘটনা শোনাতে পারবো। এবং আপনাদের একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। প্রিয় জেফরি ভাই, আপনাকে আর কি বলবো, আপনি একজন ভালোবাসার মানুষ। সত্যি বলতে প্রিয় ভাই, আমি আপনাকে অনেক ভালোবাসি, কারণ আপনার কণ্ঠে ঘটনা শুনতে অনেক বেশি ভালো লাগে। তাই সত্যি সত্যি আপনার কণ্ঠের প্রেমে পড়ে গেছি। আল্লাহ যেন আপনার কণ্ঠটা নিজ হাতে বানিয়ে দিয়েছে। দোয়া করে আপনাকে 1000 বছর বাঁচিয়ে রাখুক। আমাদের সবার সাথে থাকার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আমাদের প্রিয় ভাই। Oh my goodness, this is what you call the story of beauty. Thank you very much, প্রিয় ভাই। এবং একই সাথে একটা কথা বলবো, সত্যি অসাধারণ ছিল ঘটনাটা, খুব বেশি ভালো ছিল। অ্যান্ড আই হোপ আপনাদের সবার কাছে স্টোরি ভালো লেগেছে। এবং আমরা কিন্তু গতকালও কিন্তু আমরা শুনলাম আগুন জিনের ঘটনা, আজকেও কিন্তু মানে কাকতলীয় ভাবে আরেকটা আগুন জিনের ঘটনা শুনে ফেললাম। পরপর 2টি ঘটনা বেশ চমকপ্রদ ঘটনা ছিল। বাট হ্যাঁ, একটু সমস্যা ছিল, আমি না বললেই নয়। আমি অলওয়েজ কারেকশন করতে একটু পছন্দ করি, কারেকশন যেটা আপনাদের জন্যই ভালো। সেটা হচ্ছে দাড়ি কমার বালাই ছিল না বললেই চলে, দাড়ি কমা খুবই কম ছিল। তারপরে ঘটনা যেহেতু সুন্দরভাবে লেখা ছিল, আমার পড়তে কোনো সমস্যা নেই। বাট দাড়ি কমা আপনাকে অবশ্যই শুদ্ধ করে লিখতে হবে। বানানে কিছু মিস্টেক ছিল, আর একটু মাঝামাঝিতে একটু এলোমেলো হয়ে গেছিল। আমি কনফিউজ ছিলাম যে কে কি বলছে। এই জন্য দাড়ি কমাটা খুব বেশি দরকার হয়, যে কোন চরিত্রটা কোন কথা বলছে, কোন সময় কোন ডায়লগটা দিচ্ছে, গণি কবিরাজ কোনটা বলছে, এবং মানে যে ঘটনা বলছে সে কোন কথাটা বলছে, এটা বোঝা যায় না যদি আপনি দাড়ি কমা ঠিকঠাক মতো না দেন। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। এবং অবশ্যই চেষ্টা করবেন যে প্যারাগ্রাফটা যাতে ঠিকঠাক থাকে, ডায়লগের সাথে সাথে প্রতিটা ডায়লগের এবং পরবর্তী লাইনের যাতে সম্পৃক্ত থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। এমনিতে অল ওভার অসাম স্টোরি ছিল, অনেক ভালো একটা স্টোরি ছিল এবং এনজয় করেছি, অনেক এনজয় করেছি, দারুণ ভালো লেগেছে, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। সো এনিওয়েজ, আমরা কিন্তু শুনে ফেললাম আজকেও কিন্তু আগুন জিনের একটা স্টোরি শুনে ফেললাম। অ্যান্ড আই হোপ আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে আপনারা কমেন্ট করুন, বিকজ ইটস অল অ্যাবাউট ইউ। দিস শো ইজ বেসিক্যালি অল অ্যাবাউট ইউ, বিকজ আপনারাই সবসময় ভৌতিকতা শোনেন, আমি শোনাই, এবং আপনারা না শুনলে তো ভৌতিকতা করা হতো না, রাইট? সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আলহামদুলিল্লাহ যে আপনাদেরকে ভালো একটা স্টোরি শোনাতে পেরেছি, অ্যান্ড সবাই এটা পছন্দ করেছে। আর সবার কাছে ভালো লাগলে কষ্ট সার্থক হয়ে যায় বেসিক্যালি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। এবং প্রিয় ভাই, আমাদের রাকিব ভাই, আগুন জিনের আরো ঘটনা আপনার কাছ থেকে চাই। অ্যান্ড আপনার পরবর্তী স্টোরি অবশ্যই পাঠিয়ে দিবেন। অবশ্যই এরকম লং স্টোরি হলে সবচেয়ে ভালো হয়, এবং 1 খণ্ডে স্টোরি শেয়ার করবেন দয়া করে। যত বড়ই হোক 1 খণ্ডে শেষ করে দিবেন, সেটা সবচাইতে সুন্দর হয়। বিকজ সবাই একটানে স্টোরি শুনতে পেলে মানে আনন্দটা দ্বিগুণ হয়ে যায় বেসিক্যালি। আই হোপ ইউ গাইজ গট ইট, রাইট? সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে, আর দেরি করবো না, আমি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে প্রতিবারের মতো বলবো, আপনারাও যদি চান ভৌতিকতার স্টোরি পাঠাবেন, দেন ইউ আর মোস্ট ওয়েলকাম। ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর 2টি ওয়ে আছে। ইমেল আইডি হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমেল আইডিটা হচ্ছে ভৌতিকস্টোরিজ@gmail.com, অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111। অবশ্যই ঘটনাটি মাস্ট বি ইউনিক হতে হবে, আগে কোথাও প্রচার হয়েছে এমন কোনো ঘটনা পাঠাবেন না। অবশ্যই 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 ঘটনাটা অবশ্যই ফ্রেশ হতে হবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। আর দেরি করবো না, এখন মতো বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট এপিসোডে। আগামীকাল আসছি আপনাদের সবার প্রিয়, বলেন তো কে? এক্স্যাক্টলি ওমর জিনের ঘটনা নিয়ে। ইনশাল্লাহ ওমর জিনের ঘটনা উড়ে যাবে এবারও। চলে যাই এখনকার মতো। আসসালামু আলাইকুম।